ZB10 দাও না, এটা এখন আর চেঞ্জ করতে পারবো না চাইলেও। ওকে, কি পড়াম পোলাবেনটা কত নমন? জৈব যৌগ না পরিবেশ রসায়ন, কোনটা পড়াইলে ভালো হইব? ওকে, এত কিছু জানতে চাই না, 1 অথবা 2 অ্যান্সার দাও, ঠিক আছে? মোটামুটি 800 জনের মতো লাইভে আসো, কেমন আছো জানায় দাও, 1 না 2, ঠিক আছে? সবাই। আর ভোট দেওয়ার সময় এই জিনিসটা মাথায় রাখো, 6 থেকে 8টা ক্লাস লাগবে, ঠিক আছে? সো মানে বুঝতে পারতেছো, তোমার হচ্ছে এখন যদি ফেব্রুয়ারির 20 তারিখ হয়, তাহলে মার্চের 20-25 তারিখের আগে কিন্তু জৈব যৌগ শেষ হবে না, যে কয়টা ক্লাস পাবো। সো তোমাদের সবার সিদ্ধান্ত নিয়ে আমি শুরু করবো আর কি। ওকে, আশিক খান ছিলাম তো আশেপাশে। ওকে ওকে, নেক্সট দিন যখন যাব ঘোষণা দিয়ে যাবো। আসলে আমি থাকি ক্যাম্পাসের পাশে, আমার বাসায় ক্যাম্পাসের পাশে, তোমরা ক্যাম্পাসে আইসা নক দিবা। মোটামুটি সবাই অর্গানিক বলতেছে, সো অর্গানিক শুরু করি, ঠিক আছে? ওকে ওকে, সবাই অর্গানিক বলতেছে। নোমান, আমি তো ঠিক দেখতেছি। হ্যাঁ, অর্গানিক বেশি না পোলাবেন, আসো। ওকে, ঠিক আছে, আছি আলহামদুলিল্লাহ ভালো। সবাই যেহেতু অর্গানিক চাচ্ছে, অর্গানিকই শুরু করি। এর আগে অর্গানিক কেমিস্ট্রি টুকটাক পড়ছো কে কে? সবাই একটু হাত তোলো, কোনো সমস্যা নাই, প্যারা নাই। ভাই শুরু করে দিচ্ছি অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? ভাই কি পড়বো আমরা? অর্গানিক কেমিস্ট্রি পড়বো। চিল হবে, মজা হবে, এনজয় হবে, কানে হেডফোন হবে, সব কিছু মিলিয়ে আমরা অর্গানিক কেমিস্ট্রি শুরু করতেছি। প্রথমত হচ্ছে আমাদের জৈব যৌগ যখন পড়বো, একটু খেয়াল করো আমাদের জৈব যৌগ কি। শুরু করে দিছি কিন্তু, খাতা কলম নিয়ে বসে পড়ো। ওকে, জৈব যৌগ কি একটু বোঝার চেষ্টা করো আর কি, একটু খেয়াল করো। জৈব যৌগ, সো জৈব যৌগের আরেকটা নাম কি? জৈব যৌগের আরেকটা নাম হচ্ছে হাইড্রোকার্বন। জৈব যৌগের আরেকটা নাম কি ভাই? হাইড্রোকার্বন। এই জিনিসটা মাথায় রেখো। অর্থাৎ হাইড্রোকার্বন মানে যে, ঠিক আছে, শুধু কার্বন আর হাইড্রোজেন সমন্বয়ে গঠিত এরকম না। কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, এবং এদের কিছু জাতক থাকবে, এদের সাথে আরো কিছু জাতক থাকবে, ঠিক আছে? জাতকগুলা কি কি? সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন। জাতকগুলা কি কি? সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ কি? আমাদের জৈব যৌগ। এছাড়া কার্বন হাইড্রোজেনের সাথে জাতক হিসেবে কি কি থাকতে পারে? সালফার,
ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে, সো তুমি এটা মনে রাখার জন্য অন্যভাবে পড়তে পারো, একটা স্পুন বা চামচ। সাকিব ভাইয়া এসেছি, সাকিব ভাইয়া তোমাকে চামচ দিয়ে জৈব যৌগ খাইয়ে খাইয়ে শিখাইয়া দিব, এটাও মনে রাখতে পারো আর কি। ঠিক আছে, সো এটা কি স্পুন, তাই না? স্পুন মানে কি চামচ। সো এইভাবে মনে রাখতে পারো। এখন তুমি বললা ভাই আমি তো আর আপনার আরিশের মতো ছোট্ট বাচ্চা না, আমাকে চামচ দিয়ে খাওয়াইতে হবে না, আমি নিজে নিজেই খাইতে পারি, আপনাকে খাওয়াই দিতে হবে না। তখন তুমি কি বলতে পারো, না আমি চামচ দিয়ে খাবো না, একটা ক্রস। কেমিস্ট্রিতে ক্রস বলতে কিছুই নাই, এই ক্রসকে বলা হয় হ্যালোজেন। এই ক্রসকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়, হ্যালোজেন বলা হয়। ঠিক আছে, হ্যালোজেন বলা হয়। সো আশা করি সবার মাথায় ঢুকে গেছে। প্রথম প্রশ্ন আমাদের যেটা আসে, হাইড্রোকার্বনে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কি কি থাকে? সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন এবং কি থাকে? হ্যালোজেন থাকে। কিভাবে মনে রাখতে পারো? স্পুন দিয়ে মনে রাখতে পারো যে সাকিব ভাইয়া আমাদেরকে চামচ দিয়ে খাইয়ে খাইয়ে জৈব যৌগ শিখিয়ে দিবে। এখন তুমি বলতে পারো না আমি সাকিব ভাইয়ার বাচ্চার মতো এত ছোট না, আমি আরিশ না, আমি খাবো না, ক্রস দিলা। কেমিস্ট্রিতে ক্রস বলে কিছু নাই, এটা কি হ্যালোজেন। দেন তোমাকে যে জিনিসটা পড়া লাগবে আর কি, একটু খেয়াল করো। আচ্ছা, এখন কথা হচ্ছে অনেকে বলতেছো ভাই শর্ট সিলেবাস পড়াবেন না ফুল সিলেবাস পড়াবেন? আমাদের এক্সাম শর্ট সিলেবাসে হবে নিঃসন্দেহ, বাট সেফ থাকার তো কোনো মাইন্ড নেই। শর্ট সিলেবাস ছাড়া এক্সট্রা যে জিনিসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি পরিমাণে আসছে, বা বিশ্ববিদ্যালয়গুলোতে যে টপিকগুলো অনেক বেশি পরিমাণে আসছে, সেই জিনিসগুলাই ঠিক আছে, সেই জিনিসগুলো ভাইয়া একটু এক্সট্রাভাবে পড়াইয়া নিব, কারণ রিস্ক নিয়ে তো লাভ নাই। ঠিক আছে, রিস্ক নিয়ে লাভ আছে ভাই। সো যে টপিকগুলো অনেক হট টপিক বাট শর্ট সিলেবাসে নাই ভাইয়া, ওই টপিকগুলোও পড়াইয়া দিব আর কি। ঠিক আছে, ওই টপিকগুলোও পড়াইয়া দিব, এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এখন আসো একটু খেয়াল করো, সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন আর কি হ্যালোজেন। তো এখন আসো কার্বন এবং হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কি? কার্বন এবং হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে কাঁদুনে গ্যাস। প্রথমটা কি? কাঁদুনে গ্যাস, বা এটার আরেকটা নাম আছে, এটার নাম কি? ক্লোরোপিক্রিন। কি নাম? ক্লোরোপিক্রিন। বা বাংলায় কি বলা হয় এটাকে? বাংলায় বলা হয় কাঁদুনে গ্যাস। এটাকে কি বলা হয় বাংলায়? কাঁদুনে গ্যাস, মাথায় রাখবা। তারপরে একটু খেয়াল করো, আমাদের আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমি যদি বলি তোমাকে ফসজিন গ্যাস, আমি যদি তোমাকে বলি কি গ্যাস? ফসজিন গ্যাস। তারপর কার্বন টেট্রাক্লোরাইড, ফসজিন গ্যাস কি? ঠিক আছে, COCl2, এটার নাম কি? ফসজিন গ্যাস, বা এটা মারণ ঘাতকও বলা হয় আর কি। ঠিক আছে, মানুষকে মারে আর কি, কারণ তুমি যদি এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ফসজিন গ্যাসটা বিন্দু মাত্রও নাও, তুমি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি এই ফসজিন গ্যাসটা বিন্দু মাত্র তোমার ভিতরে ইনজেক্ট করাও, ঠিক আছে, বিন্দু মাত্র তোমার ভিতরে ইনজেক্ট করাও আর কি, তাহলে কি হবে মনে করো আমাদের? ঠিক আছে, তাহলে কি হবে আমাদের? হচ্ছে বিন্দু মাত্র যদি ইনজেক্ট করো তুমি, সাথে সাথে মারা যাবা। আচ্ছা, একটু খেয়াল করো, পড়ালেখায় ফিরো আগে। ঠিক আছে, একটু খেয়াল করো 6 থেকে 8টা ক্লাস লাগবে, মানে এই না যে হচ্ছে আমি 1 মাস ব্যাপী ক্লাস নিব, 1 মাস ব্যাপী ক্লাস নিব। এখন কথা হচ্ছে আমি তো আবার টপিক বাদ দিয়েও পড়াইতে পারবো না, দরকার হলে এক্সট্রা ক্লাস দিব। তোমাদেরকে যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় তত তাড়াতাড়ি আমারও ভালো, এবং আমার মাথায় সব কিছু আছে। এপ্রিলের 1 তারিখ মেডিকেল পরীক্ষা, এবং আমি যদি এপ্রিলের 1 তারিখের আগে অ্যাটলিস্ট 7টা চ্যাপ্টার শেষ করে দিতে পারি আমারও তো ভালো লাগবে। যদিও এটা ভার্সিটি কোর্স, বাট অনেকে তো মেডিকেলে একটু ট্রাই করবে। এখন প্রস্তুতি ছাড়া গিয়ে যদি মেডিকেলে ট্রাই করো তখন তো আমও যাবে ছালাও যাবে, তাই না?
মানে হচ্ছে প্রস্তুতি ছাড়া যদি যাও তুমি এমনিই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। সো ভাইয়ার উপর বিলিভ রাখো, ভাইয়া হচ্ছে লম্বা সময় ধরে ক্লাস নিব, যত দূর শেষ করা যায়, ঠিক আছে, যত দূর শেষ করা যায়। যদি 70% বা 80% শেষ করা যায়, 80%ই। আমি যদি হচ্ছে মেডিকেলে যে কয়টা প্রশ্ন আছে তোমার 25টা প্রশ্নের ভিতরে যদি 20টাও কমন ফেলাইতে পারি, তাও তো লস নাই, ঠিক আছে। এইটুক মাথায় রাখো। এখন হচ্ছে মেডিকেল ভার্সিটি এগুলো নিয়ে লাফায় নিও, ঠিক আছে। এগুলো নিয়ে লাফায় না। মেডিকেলের জন্য যারা আসছো ওয়েলকাম, ঠিক আছে। আমরা বলছিলাম বায়োলজিটা মেডিকেলের জন্য দিব, ঠিক আছে। আমরা কি বলেছিলাম, বায়োলজিটা মেডিকেলের জন্য দিব, ওইটা মেডিকেলের জন্যই যাচ্ছে। বাট কেমিস্ট্রিতে ধৈর্য ধরো, ঠিক আছে। বাট ভাইয়া কোনো কমিটমেন্টে যাচ্ছি না, বাট ভাইয়া সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ভাইয়া তো কম পড়াচ্ছি না, বা ভাইয়া কোনো কিছু বাদ দিয়ে পড়াচ্ছি। আর 5টা 10টা কোচিং সেন্টার বা ভাইয়ের ব্যাচের সাথে তুলনা করো, ঠিক আছে। 5টা 10টা কোচিং সেন্টার ভাইয়া বা সাথে কেমিস্ট্রিটা তুলনা করো, বা আমাদের ফিজিক্সটা তুলনা করো, বুঝতে পারছো। সো এই জিনিসটা মাথায় রেখো। একটা চ্যাপ্টার আমি চাইলে আজকে জৈব যৌগ শেষ করাই দিতে পারবো, বইলা দিতে পারবো, এই 10টা বিক্রিয়া পড়ে যে 10টাই কমন। আলটিমেটলি তোমার লাভটা কি হবে? তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ো, তোমার কি কেমিস্ট্রি লাগবে না? তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে তুমি ফার্মাসিতে পড়ো, তোমার কি কেমিস্ট্রি লাগবে না? তুমি যদি বায়োকেমিস্ট্রিতে পড়ো, তোমার কি কেমিস্ট্রি লাগবে না? তুমি যে ডিপার্টমেন্টে যাও না কেন, ফার্স্ট ইয়ারে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে আমি বলে দিতে পারি তোমার কেমিস্ট্রি পড়াবে। সো তখন তুমি কি করবা? আসলে ভার্সিটিতে গিয়া যখন পাশের বন্ধু পটপট করে যখন বলবে হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া তো এইটা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তো এইটা, ঠিক আছে, পারকিনজি রিঅ্যাকশন তো এইটা, তখন তো তুমি হা হয়ে বসে থাকবে। আরে সাকিব ভাই তো শুধু কমন পাওয়ার জন্য পড়াইলো, এখন ভার্সিটিতে এসে দেখি তো আমি নুব। সো সবকিছু মাথায় রাখো। তোমাদের থেকে তোমাদের নিয়ে চিন্তা কিন্তু আমার বেশি, বুঝতে পারছো। সো চুপচাপ থেকে পড়ালেখা করো, দেখো কত দূর যায়। যে টাইমটা চিল্লায় নষ্ট করতেছো ওই টাইমটা পড়ো, বুঝা গেছে। তোমরা তো তাও আমরা ভাতটা মাখায়া দিয়ে তোমার মুখে তুইলা দিচ্ছি, অন্যরা তো তোমারে বলে যা ভাত নিয়ে খা, নিজের মতো কর, চ্যাপ্টার ধরবে শেষ। সো একটু ঠান্ডা মাথায় এখন খেয়াল করো ফসজিন গ্যাস এছাড়া কি আছে? পাইরিন বা কার্বন টেট্রাক্লোরাইড, এটার নাম কি? পাইরিন বা আরেকটা নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এই জিনিসটা মাথায় রেখো। তাহলে হাইড্রোজেন বিহীন যৌগ, ঠিক আছে, কার্বন আছে কিন্তু হাইড্রোজেন নাই। তো আমরা কি বলি? জৈব যৌগকে হাইড্রোকার্বন বলি, মানে কি কার্বন হাইড্রোজেন থাকতে হবে। বাট এমন জৈব যৌগ আছে যেগুলি হচ্ছে হাইড্রোজেন নাই, তারপরে জৈব যৌগ। দেখো এই যে ক্লোরোপিক্রিন বা কাঁদনে গ্যাস, এইখানে কিন্তু হাইড্রোজেন নাই। তারপরে দেখো ফসজিন গ্যাস, এখানে কোনো হাইড্রোজেন নাই। কার্বন টেট্রাক্লোরাইড, এখানে কোনো হাইড্রোজেন নাই। তাও কি, ঠিক আছে, এইগুলা হচ্ছে জৈব যৌগ, আর কি। এখন আসো আমাদের কিছু কম্পাউন্ড আছে যেগুলি কার্বন হাইড্রোজেন তাও জৈব যৌগ নয়, সেই জিনিসগুলোও তোমাকে জানা লাগবে। আমি একটু অন্য কালে দিয়ে লিখে দেই। কার্বন হাইড্রোজেন থাকার পরেও জৈব যৌগ নয়, কার্বন হাইড্রোজেন থাকার পরেও জৈব যৌগ নয়। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে। কার্বন হাইড্রোজেন থাকার পরেও জৈব যৌগ নয়, ঠিক আছে। প্রথমত মাথায় রাখবা সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এগুলি প্রায় পরীক্ষায় আসে। অ্যামোনিয়াম সায়ানেট, ঠিক আছে। এবং ফাইনালি কি? কার্বনিক অ্যাসিড H2CO3। তাহলে একটু খেয়াল করো, অ্যামোনিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়াম সায়ানেট এবং কার্বনিক অ্যাসিড, এগুলো কি কার্বন হাইড্রোজেন থাকার পরেও এই জিনিসগুলো জৈব যৌগ নয়। সো আমি তোমাকে একটু বলে দেই জৈব যৌগের, ঠিক আছে, জৈব যৌগের সবচেয়ে ইম্পর্টেন্ট মজাটা পাবা তুমি 2টা ক্লাস পর থেকে। অর্থাৎ আমি যখন সমানতাটা শেষ করে ফেলবো, যেই দিন থেকে রিঅ্যাকশনে যাব ওই দিন থেকে আসল মজাটা পাবা। বাট তোমাকে যদি বুঝাই জৈব যৌগের কয়টা পার্ট, আসলে জৈব যৌগ থেকে কি ধরনের প্রশ্ন হয়,
তোমার হচ্ছে জৈব যৌগে আমি যদি ভাগ করি 3টা পার্ট, জৈব যৌগের কয়টা পার্ট? 3টা পার্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো, প্রথম পার্টটা হচ্ছে জৈব যৌগের সূচনা, জৈব যৌগের নামকরণ, সমানতা। এই জিনিসগুলো নিয়ে এইখান থেকে একটা অথবা 2টা প্রশ্ন হবেই, ঠিক আছে? এইখান থেকে একটা অথবা 2টা প্রশ্ন হবেই। দ্বিতীয় পার্টটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এইখান থেকে একটা প্রশ্ন পাবাই তুমি, একাধিক প্রশ্নও পাইতে পারো। অ্যালকিন থেকে মাস্ট প্রশ্ন আসে, লিখে রাখো, ঠিক আছে? দেন আসো থার্ড পার্টটা, তোমার হচ্ছে বেনজিন, টোলুইন, ফেনল। বেনজিন, টোলুইন, ফেনল, এগুলো থেকে একটা আসেই। তারপর দেখো অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এইখান থেকে একটা পার্ট আসবে। আরেকটা পার্ট হচ্ছে অ্যামিন ডায়াজোনিয়াম লবণ আসবেই। নতুন আরেকটা পার্ট হচ্ছে পলিমার। সো জৈব যৌগ থেকে তুমি যদি লাকি হও, যে 6টা টাইপ বললাম সেই 6টা টাইপ থেকে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে 3টা, 4টা, 5টা, ইভেন কি 6টাও করতে পারো। আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হচ্ছে 30টা প্রশ্ন দেখা যেত, জৈব যৌগ থেকে 8টা থেকে 12টা প্রশ্ন হইতো। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন সংখ্যা কম হয়, তাও জৈব যৌগ থেকে প্রশ্ন হয়। সো এই জিনিসগুলো মাথায় রাখবে আর কি, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, খেয়াল করো, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা ভাইয়া যদি বলি, আমাদের দেখো, এই বলো তো, ক্লাস নিচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আসি এখন। আমাদের জৈব যৌগের কিছু সূচনা জানা লাগবে আর কি। অনেক বিজ্ঞানী অনেক কিছু আবিষ্কার করছে, ঠিক আছে? তো যে জিনিসগুলো না জানলেই নয়, বিজ্ঞানী বার্জেলিয়াসের অবদান দেখো। বিজ্ঞানী বার্জেলিয়াস, একটু চিকন ভাবে লিখতেছি, বিজ্ঞানী কি? বার্জেলিয়াস। এই বিজ্ঞানী কি করছে? এই বিজ্ঞানী হচ্ছে 2টা জিনিস করছে। একটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদ আছে, প্রায়ই আসে পরীক্ষায়। একটা কি? প্রাণ শক্তি মতবাদ আছে। সো এই প্রাণ শক্তি মতবাদের প্রবক্তা কে? বার্জেলিয়াস। আরেকটা হচ্ছে এই জৈব যৌগ, এটা তো একটা নাম, তাই না? এই জৈব যৌগ নামের প্রবক্তা, জৈব যৌগ নামের কি? প্রবক্তা। খেয়াল করো, জৈব যৌগ নামের প্রবক্তাকে বিজ্ঞানী বার্জেলিয়াস, এবং প্রাণ শক্তি মতবাদ যেটা আছে, এই প্রাণ শক্তি মতবাদের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস আর কি, বিজ্ঞানী বার্জেলিয়াস। এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, প্রাণ শক্তি মতবাদটা কি, এটা তোমাকে একটু ভালোভাবে জানা লাগবে। হোয়াট ইজ প্রাণ শক্তি মতবাদ? খেয়াল করো, প্রাণ শক্তি মতবাদ কি, ঠিক আছে? প্রাণ শক্তি মতবাদটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে সজীব বস্তু থেকে, মানে যেসব জিনিসের প্রাণ আছে, সজীব বস্তু থেকে আহরিত যৌগই জৈব যৌগ, এবং নির্জীব বস্তু থেকে আহরিত যৌগ কি? অজৈব যৌগ। এবং অজৈব যৌগ থেকে কখনো জৈব যৌগ পাওয়া সম্ভব নয়। কি বলছে প্রাণ শক্তি মতবাদে? দেখো, নির্জীব বস্তু থেকে যে যৌগগুলো পাই, নির্জীব বস্তু থেকে যা কিছু পাই, ঠিক আছে, তাই কি? অজৈব যৌগ, অজৈব যৌগ। সজীব বস্তু থেকে যা কিছু পাই, সজীব বস্তু থেকে যা কিছু পাই তা কি? জৈব যৌগ, ঠিক আছে? এবং অজৈব যৌগ থেকে, অজৈব যৌগ থেকে কখনো জৈব যৌগ আহরণ সম্ভব নয়, যৌগ আহরণ সম্ভব নয়। প্রায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রিটেন পরীক্ষা দিতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90% পোলাপাইন চান্স পায় না রিটেনের জন্য। সো যারা রিটেন পরীক্ষা দিতে চাও তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। একটু খেয়াল করো, নির্জীব বস্তু থেকে যে যৌগগুলো পাইবা সেটা কি? অজৈব যৌগ। সজীব বস্তু থেকে যে যৌগগুলো পাবা সেটা কি? জৈব যৌগ। বাট সে আরেকটা কথা বলছে যেটা খুবই মারাত্মক এবং খুবই সুন্দরভাবে একটা ভুল কথা বলছেন আর কি। অজৈব যৌগ থেকে কখনো জৈব যৌগ আহরণ সম্ভব নয়। এবং ভাই এইটুক বিলিভ রাখো, আমার সাথে জৈব যৌগ পড়লে, ঠিক আছে, আমার সাথে জৈব যৌগ পড়লে তোমার একটা জিনিসও মুখস্থ করা লাগবে না আর কি, ঠিক আছে? এখন বিজ্ঞানী বার্জেলিয়াস এই মতবাদটা যে দিচ্ছে আর কি, এটা ভুল ছিল। এটা ভুলকে প্রমাণিত করছে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার। এটাও দেখবো কিভাবে ভুল প্রমাণিত করছে আর কি, ঠিক আছে? এখন একটু খেয়াল করো আর কি, এখন একটু খেয়াল করো।
এই বিজ্ঞানী বার্জেলিয়াসের মতবাদটাকে ভুল প্রমাণিত করছে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার। কারণ বিজ্ঞানী বার্জেলিয়াস কি বলছো, অজৈব যৌগ থেকে কখনো জৈব যৌগ পাওয়া সম্ভব নয়। বাট আমাদের সবচেয়ে মহান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, এবং সবচেয়ে অলস বিজ্ঞানী বলা হয় যাকে। তোমরা বলবা হচ্ছে ভাই অলস কেন বলা হয়, একটু খেয়াল করো। আমাদের কেমিস্ট্রিতে দুই ক্যাটাগরির স্টুডেন্ট আছে, একটা হচ্ছে খুবই সিরিয়াস স্টুডেন্ট, আরেকটা হচ্ছে খুবই ফাঁকিবাজ স্টুডেন্ট, জাস্ট লাইক মি। সিরিয়াস স্টুডেন্ট কি, মানে সারা দিন ল্যাব করবে, মনে করে একদম মনোযোগ দিয়ে আর কি, ঠিক আছে, সারা দিন ল্যাব করবে একদম মনোযোগ দিয়ে, খুব সুন্দরভাবে সবগুলা ডাটা পাই টু পাই, ডাটা যদি না মিলে আবার সুন্দর করে ল্যাব করবে, তারপরে ইয়া হবে। আরেক ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে আমাদের মতো ফাঁকিবাজ, আরে বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়া হইতে তো 3 দিন লাগবে, যাক একটু ঘুমাই, ঠিক আছে, হইতেছে, ঘুমাইতে ঘুমাইতে মাঝে মাঝে এমন ঘুম দিয়ে দেই যে হচ্ছে অবস্থা খারাপ, ঠিক আছে, মাঝে মাঝে এমন ঘুম দিয়ে দেই যে 4 ঘন্টা 5 ঘন্টা শেষ, ডাটা টাটা লেখার কোনো নাম নাই। তো তখন আমরা কি করি, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা, মানে তখন তো তাপমাত্রা -79°C ছিল, বা হচ্ছে 83°C ছিল, এখন আর কত হবে, যাক 103 বসায় দেই আর কি, মানে আন্দাজে চুরিবিদ্যা মহাবিদ্যা। তোমরাও যখন ভার্সিটিতে আসবে এরকম অনেক চুরি করবো আর কি, ঠিক আছে। সো বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার সে যে কাজটা করতেছিল আর কি, সে লেড সায়ানাইড থেকে অ্যামোনিয়াম সায়ানাইড বানাইতে চাইছিল। কি বানাইতে চাইছিল? লেড সায়ানাইড থেকে অ্যামোনিয়াম সায়ানাইড। এখন এই বিক্রিয়াটা একটু সময় সাধ্য, তো সে কি করছে, ল্যাবে আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট ছিল, মাদুর টাদুর নিয়ে গেছে, লেড সায়ানাইড থেকে অ্যামোনিয়াম সায়ানাইড হবে, এই ফাঁকে কি করছে, সে ঘুমায় গেছে। সো ঘুমের থেকে ওইটা দেখে অ্যামোনিয়াম সায়ানাইড তো হইছে, এই অ্যামোনিয়াম সায়ানাইড রে হিট দিতে দিতে নতুন একটা কম্পাউন্ড হয়ে গেছে, সেটা অনেকটা দেখতে আবার ইউরিয়ার মতো লাগে। গন্ধ সুন্দর শুনে দেখলে, আসলেই তো মানব মূত্রের মতোই লাগে, ইউরিয়ার মতোই লাগে। বাহ! সে গিয়া তার পাশের ল্যাবমেটরে বলল, এটা তো বানায় ফেলাইছি মামা। পাশের ল্যাবমেট কইতেছে, আরে মামা তুই করছিস কি, কেমনে পারলি, ওয়াও, আদৌ কি এটা সম্ভব? তুই মামা বার্জেলিয়াসের মতবাদে ভুল প্রমাণিত করে দিছস। তুই জানোস মামা অ্যামোনিয়াম সায়ানাইড একটা অজৈব যৌগ। তুই এমন একটা ঘুম দিছি, এক ঘুমেই তুই এটা হিট দিয়ে পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে জৈব যৌগ বানায় ফেলছস। অস্থির অস্থির। তো দেখো বিক্রিয়াটা কি হয়েছে, লেড সায়ানাইড যেটা ছিল, একটু খেয়াল করো, লেড সায়ানাইড যেটা ছিল একটু খেয়াল করো, সে কি করছে, লেড সায়ানাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, একটু বোঝার চেষ্টা করো, লেড সায়ানাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডে সে বিক্রিয়া করাইছে। বিক্রিয়া করার ফলে কি তৈরি হওয়ার কথা ছিল, অ্যামোনিয়াম সায়ানাইড। তো এটা হিট দেওয়া লাগে এই বিক্রিয়াটা হওয়ার জন্য, বাট সে তো ঘুমায় গেছিল। ঘুমায় যাওয়ার ফলে কি হয়েছে, এই অ্যামোনিয়াম সায়ানাইডে হিট হইতেই আছে। তো হওয়ার পরে কি হয়েছে, এক পর্যায়ে পুনর্বিন্যাস বিক্রিয়া হয়েছে, মানে এই অ্যামোনিয়াম সায়ানাইডটা নতুনভাবে সাজার ফলে কি তৈরি হয়ে গেছে ভাই, সাজার ফলে ইউরিয়া তৈরি হয়ে গেছে। সো বিজ্ঞানী বার্জেলিয়াস সাহেব দেখেন, এখন কিন্তু গর্তে লুকাবে বার্জেলিয়াস, বাট আমরা কি গর্তে লুকাইতে দিব, তারে গর্তে লুকাইতে দিব না। সে কি বলছিল দেখেন, ভালোভাবে গভীরভাবে দেখেন। কেমিস্ট্রি নেহায়েতই বোরিং সাবজেক্ট হে, আজকে যেটা পড়বা কালকে সেটা ভুল। বার্জেলিয়াসের ক্ষেত্রে এরকম হয়েছে, অনেকদিন দাপট দেখাইছিল বিজ্ঞানী সাহেব, অজৈব যৌগ থেকে কখনোই জৈব যৌগ আহরণ সম্ভব নয়, বাট দাপট শেষ। দেখো অ্যামোনিয়াম সায়ানাইড অজৈব যৌগ, ঠিক আছে, আর এই যে ইউরিয়া জৈব যৌগ। সো অজৈব যৌগ থেকে জৈব যৌগ আসছে কিনা, যদিও ভুলবশত আসছে, বাট মাঝে মাঝে ভুল থেকেও কি হয়ে যায়, দারুণ কিছু হয়ে যায়। এবং তোমরা বেশি বেশি ঘুমাবা, ঘুম থেকেও দারুণ কিছু হয়ে যায় আর কি, আসো আর কি, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, এই বিক্রিয়াটার একটা নাম আছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া, বা অনেকে সমনকরণ বিক্রিয়া বলে, বাট পরীক্ষায় আসে পুনর্বিন্যাস বিক্রিয়া। এই বিক্রিয়াটায় দেখো নাইট্রোজেন কয়টা আছে, আমি মাঝে মাঝে জৈব যৌগ পড়াই, জৈব যৌগের ভিতরে অঙ্ক করাই। দেখো নাইট্রোজেন কয়টা আছে রে ভাই, 2টা আছে। দেখো একটা নাইট্রোজেন, আর একটা নাইট্রোজেন। কার্বন কয়টা, একটা। অক্সিজেন কয়টা, একটা। কার্বন একটা, অক্সিজেন কত,
একটা। হাইড্রোজেন কয়টা আছে রে ভাই? হাইড্রোজেন 4টা। সো আমরা জানি যাদের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন তাদেরকে কি বলা হয়? একে অপরের সমানও বলা হয় আর কি। ঠিক আছে, এখন খেয়াল করো নাইট্রোজেন কয়টা? 2টা, নাইট্রোজেন 2টা। হাইড্রোজেন কয়টা? 2 2 4টা, হাইড্রোজেন 4টা। কার্বন একটা, অক্সিজেন একটা। দেখো কার্বন একটা, অক্সিজেন একটা। খেল খতম। এইখানেও যা আছে এইখানেও তা আছে। এটা কি হয়েছে? নতুন ভাবে সাজছে। আমরা ছোটবেলায় খেলতাম না যেমন খুশি তেমন সাজো, ঠিক সেম জিনিস যেমন খুশি তেমন ভাবে সাজছে, নতুন ভাবে হচ্ছে পুনর্বিন্যাস ঘটছে। ঠিক আছে, এবং খুব সিম্পল ভাবে এটা কি তৈরি হয়ে গেছে? পুনর্বিন্যাস বিক্রিয়া হয়ে গেছে। এবং এই কারণে ফ্রেডরিক ভোলারকে কি বলা হয়? জৈব যৌগর জনক বলা হয়। সো তোমাকে বলা হয় যদি অর্গানিক কেমিস্ট্রির জনককে, উত্তর কি? ফ্রেডরিক ভোলার। তো ওনারে কি বলা হয়? জৈব যৌগের জনক বলা হয়। ঠিক আছে, সো এই বিক্রিয়াটা কিন্তু লাগবে এবং এই বিক্রিয়াটার নাম হচ্ছে জৈব যৌগের সূচনাকারী বিক্রিয়া। এটাও কিন্তু পরীক্ষায় আসে। নাম কি? জৈব যৌগের সূচনাকারী বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটার নাম কি রে ভাই? জৈব যৌগের সূচনাকারী বিক্রিয়া। ঠিক আছে, একদম সিম্পল, একদম সিম্পল। খেল খতম, কোনো প্যারা নাই। ঠিক আছে, তাহলে প্রথম যে টাইপটা ছিল মোটামুটি আমরা অনেকখানি পড়ছি। এছাড়া কিছু জিনিস তোমাদের জানা লাগবে, একটু খেয়াল করো। এছাড়া জৈব যৌগে আরো কিছু বিজ্ঞানীর অবদান আছে যেটা লাগবে, যেমন বিজ্ঞানী রাউলি। একটু খেয়াল করো, বিজ্ঞানী রাউলি। দেন হচ্ছে মনে করো আমাদের লাগবে হচ্ছে বিজ্ঞানী শিলে। এই দুজনের অবদানও জানা লাগবে। বিজ্ঞানী রাউলি কি করছিলেন? মানব মূত্র থেকে ইউরিয়া আহরণ করেছিলেন। দেন হচ্ছে বিজ্ঞানী শিলে যে কাজটা করেছেন, আঙ্গুর থেকে টার্টারিক অ্যাসিড আহরণ করছে। টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, আঙ্গুর থেকে টার্টারিক অ্যাসিড। দেন হচ্ছে সে হচ্ছে আপেল থেকে ম্যালিক অ্যাসিড। এবং আরেকটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মনে করো আমাদের চর্বি থেকে গ্লিসারিন আহরণ করেছেন। হ্যাঁ, সো চর্বির আরেক নাম গ্লিসারল, এটা তোমরা সবাই জানো। সো গ্লিসারিন থেকে গ্লিসারল। সো আরেকটা জিনিস এটা মনে রাখতে পারো, আম আটা দিয়ে, দেখো সরায়া আমতে ম্যালিক অ্যাসিড, আপেল থেকে ম্যালিক অ্যাসিড, আর আটা দেখো আটা মানে আঙ্গুর থেকে টার্টারিক অ্যাসিড। যদিও এটা লেজের কোনো ছন্দ না, পড়ে রাখতে পারো। ঠিক আছে, পড়ে রাখতে পারো, তাইলে আর কোনো ঝামেলা লাগবে না। ওকে, এইটুক ক্লিয়ার। এখন আসো নতুন কিছু পড়বো, যেহেতু এই শুরুর দিকে কিছু থিওরিটিক্যাল জিনিসপাতি। সো ভাই একটু সামনাসামনি আগাচ্ছি। তারপর দেখো জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লাখ। অন্যদিকে অজৈব যৌগের সংখ্যা হচ্ছে মাত্র 1 লাখ। জৈব যৌগের সংখ্যা কত? আমার সাথে পড়ো। জৈব যৌগের সংখ্যা কত? 80 লাখ। অজৈব যৌগের সংখ্যা কত? মাত্র 1 লাখ। সো এই জৈব যৌগের এত কেন সংখ্যাধিক্য? দেখো জৈব যৌগ কত? জৈব যৌগ প্রায় 80 লক্ষ। আর অজৈব যৌগ কতগুলো? অজৈব যৌগ প্রায় 1 লক্ষ মাত্র। 1 লক্ষ। সো জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন, তাই না? ওয়াই? কয়েকটা কারণ আছে, এই কারণগুলো জানা লাগবে। জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ বা সংখ্যা কেন এত বেশি হয় সেই কারণটা তোমার জানা লাগবে। সেটা হচ্ছে প্রথম যে কারণটা, সেটা হচ্ছে আমাদের ক্যাটেনেশন। তারপরে দেখো সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তারপরে আসো ওকে,
ওকে, তারপরে হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা, আরেকটা হচ্ছে সমানতা। এই চারটা হচ্ছে মেজর কারণ। এই চারটা কি মেজর কারণ। এখন আসো এই চারটা মেজর কারণ পড়ানোর আগে, বোঝানোর আগে জৈব যৌগের বৈশিষ্ট্য পড়াই। জৈব যৌগের বৈশিষ্ট্য তুমি জানো সাকিব ভাইয়া প্রায় কবিতায় পড়াইতে পছন্দ করি আর কি। সাকিব ভাইয়া প্রায় কবিতা দিয়ে পড়াইতে পছন্দ করি। তোমরা কি নতুন একটা কবিতা শুনবো নাকি জৈব যৌগের বৈশিষ্ট্য শেখার জন্য? ঠিক আছে, তোমরা কি নতুন একটা কবিতা শিখবা নাকি জৈব যৌগের বৈশিষ্ট্যগুলা যেগুলো আছে সেগুলো শেখার জন্য? তোমরা নতুন একটা কবিতা শিখো। আমার সাথে আসো, আমার সাথে আসো। পরে হচ্ছে বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রবণে দ্রবণী। বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রবণে দ্রবণী, দহনে নেই অবশেষ, অপরিবাহী হলেও মন্থর বেশ। আমার সাথে আসো, আসো সবাই একসাথে একসাথে একসাথে। বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রবণে দ্রবণী, দহনে নেই অবশেষ, অপরিবাহী হলেও মন্থর বেশ। সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু, সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের মেডিকেল যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য মাস্ট। ঠিক আছে, পড়ো। বিশাল রাজ্যের, বিশাল রাজ্যের বন্ধনে, বন্ধনে সমযোজী, সমযোজী, নিজ নিজ দ্রবণে দ্রবণী, নিজ নিজ দ্রবণে দ্রবণী, দ্রবণী, দহনে নেই অবশেষ, দহনে নেই অবশেষ, নেই অবশেষ, অবশেষ, অপরিবাহী হলেও মন্থর বেশ, মন্থর বেশ। সো কি কি লাগবে? বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রবণে দ্রবণী, দহনে নেই অবশেষ, অপরিবাহী হলেও মন্থর বেশ। একটু খেয়াল করো আর কি। দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, বিশাল রাজ্য মানে কি? জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষ। ঠিক আছে, জৈব যৌগের বন্ধনগুলা কি কি? সমযোজী বন্ধন, নিজ নিজ দ্রবণে দ্রবণী, অর্থাৎ জৈব যৌগ অপোলার দ্রাবকে দ্রবণীয়। জৈব যৌগ কি? অপোলার দ্রাবকে। জৈব যৌগ কি? অপোলার। তাই আমরা সব সময় পড়ছি কেমিস্ট্রিতে একটা কথা আছে, লাইক ডিজলভস লাইক। অপোলার দ্রবণ, ঠিক আছে, অপোলার দ্রাবক অপোলার দ্রবণে দ্রবীভূত। ঠিক আছে, এখন খেয়াল করো, দহনে নেই অবশেষ, অর্থাৎ জৈব যৌগকে তুমি যদি দহন করো, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করো, তাহলে জৈব যৌগের কোনো অবশেষ পাওয়া যাবে না। এবং অপরিবাহী হলেও মন্থর বেশ, অর্থাৎ জৈব যৌগগুলো কি? অপরিবাহী, অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করে না। এবং মন্থর বেশ, একটা জিনিস বলছিলাম, জৈব যৌগের বিক্রিয়াগুলা অনেক স্লো হয়। এই কারণে আমাদের ল্যাবে আসলে বাধ্য হওয়া সত্ত্বেও মাদুর টাদুর নিয়ে যাওয়া লাগে। কারণ কোনো কোনো রিয়াকশন আছে 2 দিন 3 দিনও হয়, তখন কি করবা? রাতের বেলাও তো রিডিং নেওয়া লাগবে, কতটুক বিক্রিয়া হইলো আর কতটুক বিক্রিয়া হইলো না। এই হচ্ছে একটা কেমিস্ট্রির আত্মকথা। ঠিক আছে, তোমরা আমাদের হয়ে একটু আন্দোলন করো, এত লম্বা লম্বা বিক্রিয়া যেন না করানো হয়। বাট কিছু করার নাই, অ্যাজ এ কেমিস্ট যদি তকমা লাগাইতে চাও, তোমাকে রাত জাগতে হবে, লম্বা লম্বা বিক্রিয়া করতে হবে। তাহলে একদম অস্থিরভাবে শেষ। ঠিক আছে, অস্থিরভাবে শেষ। খেয়াল করো, বৈশিষ্ট্য নিয়ে আর কোনো প্যারা নাই। বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রবণে দ্রবণী, দহনে নেই অবশেষ, অপরিবাহী হলেও মন্থর বেশ। এখন আসো ক্যাটেনেশন। ক্যাটেনেশনের আগে বলি কার্বনের চতুর্যোজ্যতা। তোমরা সবাই পড়ছো কার্বনের 4টা হাত আছে আর কি, মানে যা কার্বনের যোজনিত অনেক কিছুই হয়, বাট জৈব যৌগের ক্ষেত্রে, জৈব যৌগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কার্বনের 4টা হাত হয়। কার্বনকে আমি একটু আদর করে মিথিলা নামেও ডাকি, কারণ হচ্ছে যখনই কাইরাল কার্বন হয়ে যায় তখন হচ্ছে তার অবস্থাটা, আর কিছু বললাম না আর কি, পরে সমানতা আসুক তখনই বুঝাবো না। অপটিক্যাল আইসোমারিজম আজকে শেষ পর্যন্ত থাকতে হবে সমানতা বোঝার জন্য আর কি। এখন আসো ক্যাটেনেশন, অর্থাৎ কার্বন শিকলটাকে বড় করার যে ধর্ম। কার্বনের একটা সবচেয়ে মজার ধর্ম হচ্ছে কার্বনটা কি করতে চায়? কার্বন শিকলকে, ঠিক আছে, কার্বন শিকলটাকেই, ঠিক আছে, সে কি করতে চায়? লম্বা করতে চায়। অর্থাৎ একটা কার্বন আরেকটা কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হইতে চায়। শেয়ারিং ইজ কেয়ারিং, এবং তারা
কলোনি গঠন করতে চায়। তারা কি গঠন করতে চায়? কলোনি গঠন করতে চায়। এবং সমযোজী বন্ধন, আমরা জানি কার্বনে কি আছে? সমযোজী বন্ধন। অধাতু অধাতুর ভিতরে যে বন্ধনটা হয় তাকে আমরা কি পড়েছি? সমযোজী বন্ধন পড়েছি। এবং কার্বনের ক্ষেত্রে এই সমযোজী বন্ধনটা সবচেয়ে বেশি দেখা যায়। এবং সমানতা, আমরা প্রথম জৈব যৌগের সূচনাকারী বিক্রিয়াটাই দেখছি হচ্ছে একটা সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া। তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে এই কার্বনের জৈব যৌগের সংখ্যাধিক্যের একটা বিশাল কারণ হচ্ছে সমানতা। তুমি দেখবা এক পাল মে বক্ত বদল গিয়া, জিন্দগি বদল গিয়া, সব কুছ বদল গিয়া, মানে তুমি একজনরে দেখবা হচ্ছে একটা টার্মে, কিছুক্ষণ পরে দেখবা সে তার রূপ বদলাই গেছে। যেভাবে ভাইরাস তার ভ্যারিয়েন্ট বদলাইতে থাকে, এইভাবেও কার্বন সমানতার মাধ্যমে তার রূপ বদলাইতে থাকে। ধরো হচ্ছে এইখানে হচ্ছে একটা মেয়ে আছে, ধরো হচ্ছে মিথিলা ফারজানা, তো তুমি বা হচ্ছে ওরে না বলি, আমি হচ্ছে ধরো আমাদের হচ্ছে ইয়ারেই বলি, নোমানরেই বলি, মেয়েদের পচাইলে জিনিসটা হচ্ছে আবার অন্য জায়গায় চলে যাবে আর কি। ব্যাপারটা হচ্ছে নোমানরে তুমি যদি সকালে দেখো ঘুম থেকে ওইঠা, নোমান কিন্তু মানুষ একটাই, দেখবা তার মুখ টুক, চোখে টোখে ক্যাতর টেতর আছে, মুখে ল্যাবর টেবর আছে, মানে তারে চেনাই যাচ্ছে না। বাট সে যখন ঠিক কিছুক্ষণ পরে ভিডিও করতে দাঁড়াবে, আই হাই চুলে স্পাইক লাগায় ফেয়ার অ্যান্ড লাভলি মাইরা সুন্দরভাবে, তার আগে ফেয়ার অ্যান্ড লাভলি মারার আগে একটা ফেস ওয়াশও মারবে, গার্নিয়ার ম্যান, দেন সে যখন দাঁড়াবে তার কিন্তু রূপ চেঞ্জ। ঠিক সেম ভাবে সমানতা হচ্ছে এমন একটা জিনিস, তোমার সবকিছু ঠিকই থাকবে, তোমার কি হয়ে যাবে? একটু পরপর রূপ চেঞ্জ হয়ে যাবে। ছোটবেলায় শিখছিলাম না, যেমন খুশি তেমন সাজো, ঠিক এমনটাই আর কি। সো ক্যাটেনেশন মানে কি? কার্বনের যে শিকলটা বড় করার প্রবণতা। এবং ক্যাটেনেশন থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, এখন আসি আসল পড়ালেখায়। আমি একটু আসল পড়ালেখার ক্ষেত্রে সিরিয়াস হয়ে যাই যখনই আসল পড়ালেখা আসবে। একটু খেয়াল করো, আসল পড়ালেখা যখন আসবে, ক্যাটেনেশন থেকে যখন কার্বন শিকল বড় করতে থাকে তখন একটা নাম আছে। যখন কার্বন শিকল বড় করতে করতে 30টা থেকে 70টা কার্বনের ভিতরে কোনো শিকল গঠিত হয়, ধরো 30টা কার্বন নিয়ে একটা শিকল গঠিত হইলো, 70টা কার্বন নিয়ে হচ্ছে একটা শিকল গঠন করলো আর কি। সো এই অবস্থাটাকে কি বলা হয়? তোমরা একটু কমেন্ট করে বলো আর কি, তোমরা একটু কমেন্ট করে বলো। এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে ফুলারিন্স। কি বলা হয়? ফুলারিন্স। আমরা জানি কার্বন হচ্ছে, ঠিক আছে, ফুলারেন্স। তো এই ফুলারেন্স গুলা, ঠিক আছে, তোমাদের একটা ভ্রান্ত ধারণা আছে C60 নামই হয়তো বা ফুলারেন্স না। C60 হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ফুলারেন্স। 60টা কার্বন মিলে যদি কোনো একটা ফুটবল আকৃতির গঠন লাভ করে তখন তাকে আমরা বলি হচ্ছে বুকমিনস্টার ফুলারেন্স বা হচ্ছে বাকি বল। আর ফুলারেন্সটা আসলে হচ্ছে 30টা কার্বন মিলেও গঠন হইতে পারে, 31টা, 32টা, 33টা, তোমার যে কয়টা কার্বন মনে চায়। রেঞ্জটা যদি 30টা থেকে 70টার ভিতরে থাকে, আমি আবারও রিপিট করতেছি, রেঞ্জটা যদি 30টা থেকে 70টার ভিতরে থাকে, তাহলে সেই মনে করো কলোনিটাকেই, সেই কার্বনের চেইনটাকে আমরা কি বলবো? ফুলারেন্স বলবো। তাহলে তোমাকে যদি বলা হয় C35 35টা কার্বন মিলে কি গঠন করবে? উত্তর হবে ফুলারেন্স। তোমাকে যদি বলা হয় 65টা কার্বন মিলে কি গঠন করবে? ফুলারেন্স। বাট 60টা কার্বন মিলে যখন কোনো কিছু গঠন করবে, এই ফুলারেন্সের একটা স্পেশাল নাম আছে। এই ফুলারেন্সের নাম হচ্ছে বুকমিনস্টার ফুলারেন্স। এই ফুলারেন্সের নাম কি? বুকমিনস্টার ফুলারেন্স, বা যাকে বাংলায় বলা হয় বাকি বল। যাকে বাংলায় কি বলা হয়? বাকি বল বলা হয়। এবং এই ফুলারেন্সটা অনেকটা ফুটবল আকৃতির। তুমি এরকম একটা গোল্লা দিবা, তার ভিতরে আর একটা গোল্লা দিবা, তার ভিতরে আরো একটা গোল্লা দিবা, ডান বামে সরায় যেদিকে পারো সেই দিকেই যদি গোল্লা দাও, তাহলেই এটা কি হয়ে যাবে? একটা ফুলারেন্স হয়ে যাবে। মানে একটা সার্কেল আঁকবা, তার ভিতরে সার্কেল যতগুলো আঁকতে থাকো, কি হয়ে যাবে? ফুলারেন্স হয়ে যাবে আর কি। ঠিক আছে, একদম সিম্পল। কি রে ভাই, আমার হাতে কি হয়েছে? আমার হাতে তো কিছু হয় নাই। কই কি হয়েছে? কত মানুষ কত কিছু খেয়াল করে, বাহ। ঠিক আছে, বুকমিনস্টার ফুলারেন্স বা বাকি বল বলা হয়। ও এইটা এইটা এটা কিভাবে জানি কি হয়েছে। এখন আসো সামনে যাই আর কি, আমরা সামনে যাই। বুকমিনস্টার সাকিব ভাই, হ্যাঁ বুঝছি, মজা নাও। আমার সাথে দেখা করতে এসো একদিন, জাস্ট একটু ফুরুস করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসটা সামনে ছেড়ে দিব, শুধু আমরা দেখবে হাসবা আর হাসবা। ঠিক আছে, কেমিস্টরা কিন্তু প্রতিশোধ অন্যভাবেও নিতে পারে। ঠিক আছে, এখন আসো সামনে যাই আর কি। এখন আসো সামনে যাই, আমাদের কিছু জিনিস পড়া লাগবে। আমাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, তোমার মোবাইল তো খাটে, একটু পানি খাওয়া।
এখন আসো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা আর কি, ঠিক আছে, জৈব যৌগের যে অগ্রাধিকার ক্রমটা আছে সেটা একটু পরে রাখো আর কি, সবচেয়ে সহজটা COOH। থ্যাংক ইউ, একটু পানি খেয়ে নিই ভাই। এখন আসো জৈব যৌগের যে অগ্রাধিকার ক্রমটা আছে সেটা একটু পড়াই। COOH কার্বক্সিলিক অ্যাসিড, দেখো পড়ার টেকনিকও শিখিয়ে দিব। সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, তারপরে আসো সায়ানাইড C≡N, তারপর দেখো অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, অ্যামিন, ঠিক আছে। দেন আসো 231 231 ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড। দেন কি লাগবে? ইথার লাগবে। আর কি রে, জায়গা নেয় না কেন? হ্যালোজেন নাইট্রোমূলক অ্যালকাইলমূলক, হ্যালোজেন নাইট্রোমূলক অ্যালকাইলমূলক, ঠিক আছে। একটু খেয়াল করো আর কি, অনেকে তোমার এটারও শর্টকাট দিবে আর কি, এটারও ছন্দ দিবে, বাট এটা ছন্দ দিয়ে পড়ো না ভাই, জীবন বিতৃষ্ণা হয়ে যাবে, ছন্দ দিও না। আসো কি পড়বা দেখো। প্রথমটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরেরটা হচ্ছে সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, ঠিক আছে। অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড। এখন একটু খেয়াল করো, পাঁচটা করে পড়বা, পাঁচটা করে। তারপরে কি পড়বা? অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, অ্যামিন, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, অ্যামিন। তারপরে আসো 231 পড়বা, তারপরে ইথার, হ্যালোজেন, নাইট্রোমূলক, অ্যালকাইলমূলক, ঠিক আছে। ইথার, হ্যালোজেন, নাইট্রোমূলক, অ্যালকাইলমূলক। এখন আসো এটার একটু ভাঙ্গাটা দেখাই, দেখো C≡OH, ঠিক আছে, C≡OH। সালফোনিক অ্যাসিডের ভাঙ্গনটা লাগবে না। তারপরে দেখো পরেরটা, দেখো এগুলা কি বলা হয়? কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। এই দেখো C≡Oটা থাকবেই, এই হ্যালোজেন মূলকটাকে প্রতিস্থাপন করে বা এই হাইড্রোক্সিল মূলকটাকে প্রতিস্থাপন করে একটা হ্যালোজেন মূলক আসছে। পরেরটাও দেখো একই কেস, C≡O এই হ্যালোজেন মূলকটাকে প্রতিস্থাপন করে একটা অ্যামিনো মূলক আসছে। পরেরটা তো C≡N, এটা তো জানোই। এবং একটা মজার জিনিস দেখো, তোমাকে গণনা করা শিখতে হবে, গণনা করা। দেখো এখানে কয়টা হাত? 1 2 3 4, চারটা হাত, তাই না? এখানে কয়টা হাত? চারটা হাত। কার্বনের সবসময় চারটা হাত মিলাবা। কার্বনের কি মিলাবা ভাই? চারটা হাত মিলাবা। এখন আসো অ্যালডিহাইড, দেখো C≡H, ঠিক আছে, কার্বনের চারটা হাত। দেখো কিটোন, দেখো এই একটা হাত, ডাবল বন্ড, এই আরেকটা হাত, অ্যালকাইল মূলক আসবে বা অন্য কার্বন আসবে। অ্যালকোহল মূলক তো সবাই জানো, অক্সিজেন, হাইড্রোজেন। থায়োল লাগবে না, অ্যামিনো, নাইট্রোজেন, এই হাইড্রোজেন। এগুলোর ভাঙ্গনটা লাগে। এই যে কয়টা দেখাই দিলাম, কারণ এইগুলা রিঅ্যাকশনের সময় তোমার ভাঙ্গনটা লাগবে, ঠিক আছে, ভাঙ্গনটা লাগবে। আজকে রাতে তোমাদের রাসায়নিক পরিবর্তনে এক্সাম দেওয়া হবে। আজকের রাতটা হচ্ছে অনেক স্পেশাল নাইট তোমাদের জন্য। কেন স্পেশাল নাইট? কেমিস্ট্রির যে শর্টকাট বুকটা আজকে রাতে দিয়ে দিব তোমাদের, ঠিক আছে। আজকে রাতে ইনশাল্লাহ হচ্ছে ক্লাস শেষে 1 ঘন্টা সময় দিও, আমি পোস্ট করে দিব। এখন তোমাদের বলো কই দিব? ওয়েব অ্যাপে দিব না ড্রাইভ লিঙ্ক দিব? কোনটা দিব? ওয়েব অ্যাপে দিব না ড্রাইভ লিঙ্ক দিব? ঠিক আছে। এই নোমান কি করছো? ক্যামেরার নিচে লেখা দেখা যায় না, বলবেন তো আমার গাইলে শেষ করে ফেলবো। হ্যাঁ দেখতে পারবো এখন। দেখছো কত বড় বোর্ডটা রে, তুমি ছোট বানায় ফেলছো। এই তো আসছে অ্যালকাইল মূলক দেখা গেছে। নাইস, এখন দেখা যায় তো? হ্যাঁ এখন দেখা যাবে, প্যারা নাই, চিল। ওকে, এখন খেয়াল করো, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা দেখো। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট তুমি কি পড়বা? অ্যাসিড হ্যালাইড, সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। দেখো কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, অ্যামিন। এভাবে পড়বা পাঁচটা করে। তারপরে পড়বা 231, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 231 মানে কি? ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড। তারপরে ইথার, হ্যালোজেন, নাইট্রো অ্যালকাইল, ইথাইল, হ্যালোজেন, নাইট্রো অ্যালকাইল। তাড়াতাড়ি পড়বা তাইলেই হবে, কোনো প্যারা নাই, চিল। হ্যাঁ প্যারা নাই, চিল। এখন আসো নামকরণে যাব আমরা। নামকরণ তুমি ছোটবেলায় যেভাবে পড়ছো
সবগুলা লাগবে না, ঠিক আছে, সবগুলা লাগবে না। তোমার নামকরণের জাস্ট হচ্ছে কয়েকটা জিনিস লাগবে। এবং সবচেয়ে ভালোভাবে এডমিশন টেস্টের জন্য তুমি বাংলাদেশের যে প্রান্তেই যাও না কেন তোমার এডমিশন টেস্টের জন্য কয়েকটা বেসিক নামকরণ জানলেই হবে, ঠিক আছে। বেসিক নামকরণ বলতে হচ্ছে সবচেয়ে ভালোভাবে অ্যালকেনটা বুঝতে হবে। সো নামকরণ যারা না পারো তাদেরকে বলবো আমার চ্যানেলের ডিটেলস ভিডিও আছে নামকরণের। তারপরও আমি হচ্ছে যে কয়টা টেকনিক অ্যাপ্লাই করে নামকরণ ইজিলি মাপা যায় বা ইজিলি করা যায় সেটাই আমার যে সিম্পল টেকনিকগুলো। প্রথমটা হচ্ছে লং চেইন ডিটারমিনেশন, প্রথম টেকনিক, অর্থাৎ প্রথমে তোমাকে লং চেইন ডিটারমিনেশন করতে হবে। 2 নাম্বার হচ্ছে নাম্বারিং অ্যাকর্ডিং টু, ঠিক আছে, নাম্বারিং অ্যাকর্ডিং টু সক্রিয়তা সিরিজ, অর্থাৎ সক্রিয়তা সিরিজ অনুযায়ী নাম্বারিং করবা। এখানে সক্রিয়তা সিরিজটা মাথায় রাখতে হবে, সক্রিয়তা সিরিজ। 3 নাম্বারটা সেটা হচ্ছে নেইমিং। 3 নাম্বার কাজ কি? নেইমিং। এটা কি করতে হবে? অ্যালফাবেটিক্যাল অর্ডারটা মাথায় রাখতে হবে, অ্যালফাবেটিক্যাল, ঠিক আছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারটা মাথায় রাখতে হবে, অ্যালফাবেটিক্যাল অর্ডার। সো তাইলেই আর কোনো প্যারা নাই। 3 নাম্বারটা কি? নেইমিং। এই জায়গায় কি মাথায় রাখতে হবে? তোমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারটা মাথায় রাখতে হবে। তাই দেখো একটু খেয়াল করো, প্রথম কাজ কি? লং চেইন ডিটারমিনেশন, অর্থাৎ সহজে কিভাবে ফাস্টেস্ট টাইমে তুমি হচ্ছে এডমিশন টেস্টে নামকরণটা করতে পারবা সেটাই দেখাই দিচ্ছি। এবং সবকিছু লাগবে না। দেখো লং চেইন ডিটারমিনেশন প্রথমে কি করতে হবে? লম্বা শিকল শনাক্তকরণ করতে হবে, নাম্বারিং। অর্থাৎ তোমাকে লং চেইন ডিটারমিনেশনের পরে কি কাজটা করতে হবে? নাম্বারিং করতে হবে আর কি। স্টিফেন ফ্লেমিং, ভাই ফিজিক্স আর ম্যাথের কি শর্টকাট বই দিবে না? এই বেটা, তোরে কি আমি ভর্তি করানোর সময় বলছিলাম দিব না? এটা তো ধৈর্য দিবি। তোর কি কালকে পরীক্ষা? চ্যাপ্টারই শেষ করতে পারস নাই তুই ভালোভাবে, তুই শর্টকাট বই দিয়ে কি করবি? তুই তো সবার আগে কোয়াতে পড়বি। একটা জিনিস বললে বুঝে না, একটা জিনিস নির্ভুলভাবে দিতেছি তো ভালো লাগে না, ভুলে ভরা দিয়ে দেই। তোমরাই তো গালি দিবা, এত আগে দিচ্ছেন কেন? ভুলগুলা দেখে দিতেন। ওকে, এখন আসো। আর কেমিস্ট্রির যে শর্টকাট বইটা প্যারা নিও না, তোমরা প্রিন্ট দিলে যেন কম খরচ হয় ওইভাবেই দিচ্ছি আর কি। ফ্রন্টগুলো একটু ছোট করছি, প্রিন্ট দিলে যেন কম টাকা খরচ হয় ওইভাবেই হচ্ছে তোমাদের কেমিস্ট্রি শর্টকাট বুকটা সাজায় দিচ্ছি। মানে বিশাল বিশাল গ্যাপ দিই না, স্পেসিং দিই না। আমি জানি অনেকেই প্রিন্ট দিয়ে পড়বা, সো টাকা পয়সা যেন কম খরচ হয় ওইভাবেই দিচ্ছি আর কি। বুঝতে পারছো? দোকানে গিয়ে প্রিন্টটা দিবা হচ্ছে ফটোকপির দোকানে গিয়ে। আমি তোমারে বলি, প্রিন্ট যখন দিবা ফটোকপির দোকানে দিবা, ঠিক আছে? কম্পিউটার প্রিন্টার থেকে প্রিন্ট দিও না, তাইলে অনেক খরচ হবে। প্রিন্টার থেকে প্রিন্ট দিবা না। দেখো ভাইয়া, খরচ বাঁচাইয়া দিচ্ছি। ফটোকপির দোকানে গিয়ে প্রিন্ট দিবা। ফটোকপির দোকানে গিয়ে প্রিন্ট দিলে এপিট ওপিট তোমার কাছে সর্বোচ্চ 1.5 টাকা রাখবে, আর ভালো দোকানদার হইলে 1 টাকা 2 পয়সা। আর প্রিন্টারের দোকানে প্রিন্ট দিলে 1 পেজই হচ্ছে 3 টাকা করে রাখবে। সো বুঝে নিও কোনটা করবা। আমারটা কিন্তু কালার টালার দেই নাই, ভংচং দেই নাই, সো সাদা কালোই দিচ্ছি, সো যেন প্রিন্ট করতে পারো। বুঝতে পারছো? তো এপিট ওপিট তোমার এইখানে খরচ করবে প্রিন্টার থেকে যদি দাও 6 টাকা। আর তুমি যদি ফটোকপির দোকানে যাও, ফটোকপির যে মেশিন আছে এখন সব দোকানেই স্মার্ট ফটোকপির মেশিন আছে, সেখানে গিয়ে বলবা আর কি, সেখানে গিয়ে বলবা আর কি যে ভাই আমারে হচ্ছে এই পিডিএফ থেকে ফটোকপি করে দেন। আমি সবাইরে বলে দিতেছি, বাট অনেকে বোকা আসো, ব্যাককেল আসো, বা অনেকের বাপ মায়ের প্রচুর টাকা তারা খরচ করতে পারো, বাট যাদের খরচ করলে ঝামেলা আছে, যাদের প্রিন্টে বেশি টাকা গেলে ঝামেলা আছে, তারা এই জিনিসটা মাথায় রাখবা যে ভাই আমি পিডিএফ থেকে ফটোকপি করব। আমি আবারও বুঝাইয়া দিচ্ছি, পিডিএফ থেকে ফটোকপি করব, ঠিক আছে? তাইলেই হবে, প্রিন্ট দেওয়া দরকার নেই। আর যার বাসায় প্রিন্টার আছে সে তো প্রিন্ট দিতে পারবাই, কোনো ঝামেলায় দোকানেও যাইতে পারবে না, ঠিক আছে? আব্দুর রহমান খান, ভাই প্রিন্টের টাকা দিবেন না, তুই আমার কিডনি খুইলা নিয়ে যা, তাইলেই হইব। ওকে, কালার প্রিন্ট লাগবে না, কালার প্রিন্ট লাগবে না, কোনো প্রিন্টের দোকানে যাব না, বলবো আমার পিডিএফ থেকে ফটোকপি করে দেন, তাইলেই হবে, ওরা সুন্দরভাবে করে দিবে। হ্যাঁ, ওকে। কত? ফার্স্ট পেপার 50 পেজ, সেকেন্ড পেপার 50 পেজ। আমি ফুল সিলেবাসে দিছি, ঠিক আছে? শর্ট সিলেবাস আলাদা করলাম না, টপিক ভিত্তিক আলাদা করে দিচ্ছি, ইম্পর্টেন্সও দিয়ে দিচ্ছি, তোমরা মাথায় নিও। ওকে, এখন আসো, এখন আসো। ওকে, লং চেইন ডিটারমিনেশন, নাম্বারিং, নেইমিং, ঠিক আছে? নাম্বারিং, নেইমিং এই জিনিসগুলো মাথায় রাখবে আর কি, ঠিক আছে?
লং চেইন ডিটারমিনেশন, নাম্বারিং, নেমিং। বুঝতে পারছো? সো ভাইয়া হচ্ছে কিছু এক্সাম্পল করাই, ঠিক আছে? একটু খেয়াল করো। প্রথমটা দেখো, ঢাকা ইউনিভার্সিটি 2008-09 সেশনে আসছে। কত? 2008-09 আসছে। একটু খেয়াল করো, CH3C CH2 CH CH3 2। একটু খেয়াল করো, এইটা দেখো তোমাকে মাথায় রাখতে হবে একটা কার্বনের 4টা হাত। আর একটা টেকনিক শিখিয়ে দিই, CH2 মূলক যদি ব্র্যাকেটের ভিতরে থাকে, ব্র্যাকেটে যদি CH2 মূলক থাকে ব্র্যাকেটের ভিতরে, তখন বুঝবা এটা মেইন শিকলে অ্যাড হবে। এটা কি? মেইন চেইনে অ্যাড হবে। টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি, মেইন চেইনে অ্যাড হবে। আর CH3 মূলক যদি ব্র্যাকেটে থাকে, CH3 মূলক যদি ব্র্যাকেটে থাকে, তাহলে সেটা শাখা শিকলে যাবে, শাখা শিকলে যাবে। ভাইয়া শিখিয়ে দিচ্ছি কিন্তু দেখো, CH2 আর CH3 পার্থক্যটা বুঝতে হবে আর কি, ঠিক আছে? CH3 মূলক যদি ব্র্যাকেটের ভিতরে থাকে, CH2 মূলক যদি ব্র্যাকেটের ভিতরে থাকে, সেটা মেইন চেইনে অ্যাড হবে। CH3 মূলক যদি ব্র্যাকেটের ভিতরে থাকে, তাহলে সেটা শাখা শিকলে যাবে। এই জিনিসটা মাথায় রাখবা আর কি, এই জিনিসটা মাথায় রাখবা। এখন একটু খেয়াল করো, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, দেখো CH3 C, এখানে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? CH3 CH, এই CH2 মেইন চেইনেই যাবে। CH, এই CH3 মূলক কি ব্র্যাকেটে আছে না? সো দুইটা আছে, দুইটা শাখা শিকল দিয়ে দিবে, একটা CH3 একটা CH3। এই হচ্ছে ভাঙ্গানোগুলা প্রত্যেকটা এইভাবেই শিখিয়ে দিব ভাইয়া। দেন তোমার কি করতে হবে? মেইন শিকল বা লং চেইন ডিটারমাইন করতে হবে। লং চেইন মানে কি? যেখানে সবচেয়ে বেশি সংখ্যক কার্বন থাকবে, এই চেইনটা হচ্ছে আমাদের লং চেইন। দেন দেখো নাম্বারিং করবা, নাম্বারিংটা ওই দিক থেকেই করবা যে দিক থেকে শাখা শিকল আগে পাবা বা সক্রিয়তা অনুযায়ী। সো এখানে একটাই শাখা শিকল আছে, সো নাম্বারিংটা ডান দিক থেকে করতে হবে, 1 2 3 4 5। দেন তুমি নামকরণ করবা। নামকরণের ক্ষেত্রে আগে শাখা শিকলের নামটা বলবা। শাখাতে কি আছে? মিথাইল। শাখাতে কি আছে? মিথাইল। এটা কি হবে? কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে আছে। সো 2 মিথাইল, 2 মিথাইল কি হবে? পেন্টেন। 2 মিথাইল পেন্টেন। একদম সিম্পল। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সহজগুলাই আসে, সবগুলা করাইয়া দিচ্ছি প্রিভিয়াস ইয়ারে। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে যা কিছু আছে সব করাইয়া দিব আর কি। 2 মিথাইল পেন্টেন, কমা দিবে না, হাইফেন দিবা। কমা না, হাইফেন, ঠিক আছে? হাইফেন আর কমায় কিন্তু আটকায় যাবা আর কি, ঠিক আছে? হাইফেন আর কমায় আটকায় যাবা। আর 1 2 ডাইমিথাইল না, এটা 2 মিথাইল পেন্টেন। এরপরে আসো আরো কিছু দেখাইয়া দিই, সেটা একটু মাথায় নাও তোমরা। ওকে, আসো আরেকটা নামকরণ লেখো, CH3 3 C CH2 CH2 CH CH3 2। একটু খেয়াল করো, বলছিলাম CH3 মূলক যদি ব্র্যাকেটে থাকে তাহলে সেটা কি হবে? শাখা শিকলে চলে যাবে। তাহলে দেখো এই কার্বন, এই কার্বন, এই কার্বন, মাঝখানের গুলা দিয়ে আগে লেখো। এইখানে কি শুধু একটা কার্বন আছে, মাঝখানেরটায় CH2 আছে, সেভাবে লেখা দাও। তারপর একটা CH আছে, লেখা দাও। এইখানে কি CH3 3টা আছে, তার মানে কি এইগুলো সব শাখা শিকলে দিয়ে দাও। CH3 CH3 CH3। এখানে CH3 দুইটা আছে, দুইটাই শাখা শিকলে দিয়ে দাও। CH3 CH3। দেন আমাদের কাজ কি? দেন আমাদের কাজ হচ্ছে লং চেইন ডিটারমিনেশন। সো আমি যদি করি, একটু খেয়াল করো, দ্যাটস দ্য লং চেইন, ঠিক আছে? এবং নাম্বারিং কোন দিক দিয়ে করবা? এইখান থেকে করলেও 2 নাম্বার কার্বনে মিথাইল মূলক, এইখান থেকে করলেও 2 নাম্বার কার্বনে মিথাইল মূলক। সো দেখতে হবে কোন দিকে বেশি মিথাইল মূলক আছে। এখানে 2 নাম্বার কার্বনে 2টা মিথাইল মূলক, সো নাম্বারিংটা বাম দিক থেকে 1 2 3 4 5। তাহলে কি হবে? 2 নম্বরে 2টা মিথাইল মূলক 2, 2, তাহলে 2 নম্বরে 2টা এবং 4 নম্বরে একটা আছে। দেখো যেখানে যেখানে কয়টা আছে সে কয়টাই ডিফাইন করতে হবে। এবং 2 নম্বরে যদি 2টা থাকে 2 বার 2 লিখবা। 2 নম্বরে যদি 3টা থাকে 3 বার 2 লিখবা। 2 2 4, কয়টা মিথাইল পাইলাম? 3টা। ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল। দেন কি হবে? পেন্টেন। দেন কি হবে রে ভাই? পেন্টেন। 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন।
কি হবে সিম্পল 224 ট্রাইমিথাইল পেন্টেন। কারো কোনো অবজেকশন আছে বলো, কারো কোনো অবজেকশন আছে? সবাই বুঝছো? দেন আসো পরেরটাই যাই। ডিউ 15-16-তে আসছিল এটা, ডিউ 15-16 15-16 রিসেন্ট এ আসছে। দেখো CH3 CH C2H5 CH2 CHBr CHCl, খেয়াল করো CHBr CHCl। সো একটু খেয়াল করো, প্রথমত কি করব আমরা? প্রথমত হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতরে দেখো কি আছে C2H5, এটা কিসে চলে যাবে? শাখা শিকল। শুধুমাত্র CH2 যদি ব্র্যাকেটে থাকে তখন সেটা মেইন চেইন অ্যাড হবে, বাকি যা কিছু আছে সবকিছু শাখা শিকলে চলে যাবে। CH3 CH, এই C2H5টা কিসে যাবে? শাখা শিকলে C2H5। দেন দেখো CH2, দেন CH Brটা শাখা শিকলে, দেন CHClটা শাখা শিকলে। তো লং চেইন ডিটারমাইন করতে হবে। দেখো এইখানে অনেকেই ভুল করে, সোজা শিকলটা দিয়ে দেয়, তাহলে কয়টা কার্বন হয়? 1 2 3 4 5টা কার্বন হয়, বাট সোজা শিকল হবে না। এইখানে কয়টা কার্বন আছে? 2টা কার্বন। তো সবচেয়ে বেশি কার্বন পাবো এই শিকলটা ধরলে আর কি, এই শিকলটা ধরলে, কারণ এইখানে কয়টা কার্বন আছে? 1 2 3 4, এইখানে কার্বন কয়টা? 2টা, 5 6টা। সো দেন আসো আমরা যদি আরেকটু সামনে যাই, নাম্বারিংটা কোন দিক থেকে করব? এই দিক থেকে গেলে 3 নাম্বার কার্বনে পাই 1 2 3 নাম্বার কার্বনে শাখা শিকল পাই, বাট এইখানে 1 নাম্বার কার্বনেই পাই 1 2 3 4, এখানে 5 6, 2টা কার্বন আছে, 5 6 দিয়ে দিলাম। দেখো এখন নেমিং এর ক্ষেত্রে ভাইয়া কি বলছিলাম? অ্যালফাবেটিক্যাল অর্ডারটা মেনটেন করতে। সো ক্লোরিন আগে হবে না ব্রোমিন আগে হবে? নেমিং এর ক্ষেত্রে বলছিলাম অ্যালফাবেটিক্যাল অর্ডারটা মেনটেন করতে। সো ইংরেজি অ্যালফাবেটিক্যাল অর্ডার মাথায় রাখবা, আগে বি পরে সি, ঠিক আছে? আগে বি পরে সি, ঠিক আছে? এটা CH2Cl হবে, ঠিক আছে? এটা কি হবে? ও না, ঠিকই তো আছে। ও আর পরেরটা CH2Cl, হ্যাঁ CH2Cl। নেমিং এর ক্ষেত্রে আগে বি পরে সি, অর্থাৎ দেখো অ্যালফাবেটিক্যাল অর্ডার 2 ব্রোমো, দেন কি হবে আমাদের 1 ক্লোরো CHLORO, ব্রোমো ক্লোরো, দেন কি হবে 4 মিথাইল, বাংলায় লেখা ফেলাইলাম, সরি রে ভাই। দেন স্পেস হবে না কিন্তু, হেক্সেন, 4 মিথাইল হেক্সেন। নামটা দেখছো অস্থির না? 2 ব্রোমো 1 ক্লোরো 4 মিথাইল হেক্সেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 2015-16-তে আসছে, একদম সিম্পল 2 ব্রোমো 1 ক্লোরো 4 মিথাইল হেক্সেন অ্যালকেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালকেন থেকে সবচেয়ে বেশি আসে। ওকে, অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, আবার অনেকে টুকটাক ভুল করতেছে। যারা ভুল করতেছো প্যারা নাই, চিল। ওকে, এখন সামনে আসো, পরেরটাই যাই। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় এটাও দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট ভাঙ্গায় দিয়ে দিচ্ছে CH3 CH CH2 CH CH2 CH3, দেন দেখো CH2 CH3 দিয়ে দিচ্ছে, দেন এইখানে একটা CH3 দিয়ে দিচ্ছে। সো একদম সিম্পল ভাই, এইখানে সময় নষ্ট করতেছি না কেন? নামকরণটা হচ্ছে লাক ফেভার করে, কখনো কখনো আসে, কখনো কখনো আসে না, আসলে একদম ইজিতে আসে। দেখো তোমরাও প্রশ্ন ব্যাংক ঘাইটো, লং চেইন যদি ডিটারমাইন করি এইটাই আসবে আমাদের লং চেইন। নাম্বারিং এর ক্ষেত্রে অবশ্যই এখান থেকে নাম্বারিং করবা 1 2 3 4 5 6 7। দেখো 2 নম্বরে কি আছে? মিথাইল। 4 নম্বরে কি আছে? ইথাইল। সো মিথাইলে M, ইথাইলে E, সো E আগে। সো আমরা কি লিখবো? 4 ইথাইল 2 মিথাইল হেপটেন 4 ইথাইল 2 মিথাইল হেপটেন, এই জিনিসটা মাথায় রাখবা, 4 ইথাইল 2 মিথাইল হেপটেন। এরপরে আসো আমরা যদি আরো কিছু নামকরণ দেখি, ঠিক আছে? তোমাকে ধরো হচ্ছে একটা নাম দিয়ে দিল এরকম 4,5 ডাইমিথাইল হেক্সাইন 2 দিল। কি দিল ভাই? হেক্সাইন 2 দিয়ে দিল, 4,5 ডাইমিথাইল হেক্সাইন 2, ঠিক আছে? 4,5 ডাইমিথাইল
হেক্সাইন 2 দিয়ে দিল। এখন একটু খেয়াল করো, তো তোমাকে এখানে কি করতে হবে, আগে যে রুট নেমটা আছে সেটা আঁকতে হবে। হেক্সাইন মানে কি 6টা, 1 2 3 4 5 6। যখনই গাঠনিক সংকেত বের করতে হবে আগে রুট লিখবা, 6টা লিখলাম, 3 3 6। যেহেতু আইন আছে কয় নাম্বারে, 2 নাম্বারে, যে কোনো এক পাশ থেকে তুমি নাম্বারিং করতে পারো। এই গাঠনিক সংকেত বের করার ক্ষেত্রে তোমার ফুল ফ্রিডম আছে। সো আমি এটার 1 নাম্বার ধরলাম। 2 নাম্বার কার্বনে কি আছে, হেক্সাইন মানে অ্যালকাইন মূলক আছে। এটা যদি 2 হয়, এটা 3, এটা 4, এটা 5, তো 4 5 ডাইমিথাইল, অর্থাৎ 4 এ একটা মিথাইল, 5 এ আরেকটা মিথাইল। সো 4 5 ডাইমিথাইল হয়ে গেছে। দেন বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো, বাকিগুলা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো, হয়ে গেছে তোমার 4 5 ডাইমিথাইল হেক্সাইন 2, 4 5 ডাইমিথাইল হেক্সাইন 2। আমি নামকরণের বেসিকেই যাচ্ছি না, একদম সিম্পল। 4 5 ডাইমিথাইল হেক্সাইন 2। পোলা পাইন আসছে, 1 ঘন্টা অর্গানিক পড়ায় ফেললাম বলে অর্গানিক চলতেছে আর কি। ঠিক আছে ভাই, মারো মুঝে মারো। হ্যাঁ, ওকে ঠিক আছে। আমার এক বন্ধু ফোন দিছে। হ্যাঁ মামা, কি অবস্থা? এই তো, আরে বেটা আমার তো এই অভি হালার পথে একটা পিচ্ছি এনিমেটর ধরাই দিছে, একেবারে নতুন, মনে করছে মাত্র এসএসসি পাস করছে, বুঝেই না বেটা, বুঝাই বেটা একটা কথা, কি আর করবো পাল। আস্তে আস্তে মামা, তুই লাইভে আসোস, খেপিস না, ঠিক আছে? আমি কইতাছি এলিভেটর পাল্টায় দিতে, আমি ক্লাস নিতেছি, ঠিক আছে? তো আমাদের স্বাধীন ভাইয়া অনেক সুন্দর সুন্দর 3D অ্যানিমেশন ভিডিও বানাইতেছে আর কি। ঠিক আছে মামা, সবাই দোয়া করে দে। হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, কষ্ট পায় না আর কি। এখন আসো, এটা হলো কেমিস্টদের কথাবার্তা আর কি, তোমরা হচ্ছে বেশি ইয়াতে নিও না আর কি, ঠিক আছে? ওকে আসো, বন্ধু মানেই মামা, আর কিছুই না আর কি। এখন আসো সামনে যাই আর কি। আজকে ইয়ারা সায়েম মৃদুল ওরা ভার্সিটির হলে গেছিল আর কি। তো হল লাইফে কেমন এনজয় ওদেরকে একটু জিজ্ঞেস করে নিও ট্রেইলারটা। তোমরাও আসো, হল লাইফে অনেক এনজয় আর কি, হল লাইফে অনেক এনজয়, এই জিনিসটা মাথায় রাখবা আর কি। আসো আমরা আরও কিছু যাই। CH3 CH C2H5, ঠিক আছে? দেন CH2 CH2 CH3 ও C, হ্যাঁ CH3 3, হ্যাঁ। এখন আসো, খেয়াল করো, CH3 CH C2H5 CH2 C CH3 C। এখন একটু খেয়াল করো আর কি। এখন আসো সামনে যাই। মানুষ কতটা ডিপ্রেশনে থাকলে এইভাবে কথাবার্তা বলতে পারে আর কি। খেয়াল করো, আমাদের এই যে C2H5 এটা কই চলে যাবে, শাখা শিকলে। CH3 গুলো কই চলে যাবে, শাখা শিকলে। তাহলে মেইন শিকলে কার্বন কয়টা, 1 2 3 4, এগুলো আগে বসাও, 1টা 2টা 3টা 4টা। সো এই কার্বনের সাথে এটা কি শাখা শিকলে, বুঝতেই পারতেছো C2H5, কারণ এখানে হাইড্রোজেন কম আছে, একটু গড়বড় আছে। এই কার্বনে কি 3টা কার্বন শাখা শিকলে, তাই না? CH3 CH3 CH3। দেন আসো, এটা কি CH2, এটা কি CH CH3। এখন জাস্ট কি করতে হবে, এখন জাস্ট হচ্ছে নামকরণ করতে হবে, লং চেইন ডিটারমিনেশন। অবশ্যই এখানে যেহেতু 2টা কার্বন আছে, এই 2টা কার্বন নিবা, লং চেইন ডিটারমাইন হয়ে গেছে। দেন দেখো এইখানে আসলে 1 2 নাম্বার কার্বনে 2টা শাখা শিকল পাও, বাট এইখানে 3 নাম্বার কার্বনে পাও। সো 1 2 3 4 5 6টা কার্বন। সো 2 নাম্বার কার্বনে 2টা মিথাইল মূলক, 4 নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক। তাহলে 2 2 4 ট্রাইমিথাইল হেক্সেন। ইজি জিনিস, বাট বিশ্ববিদ্যালয়গুলোতে যতগুলো আসছে ভাই প্র্যাকটিস করাই দিই, যতগুলো আসছে আমি কোনোটাই বাদ দিব না, কোনোটাই বাদ দিব না। এখন আসো কিছু ইম্পর্টেন্ট জিনিস। অ্যালকিন থেকে যদি দেয়, ধরো কার্বন কার্বন ডাবল বন্ড আছে,
দেন C2H5, নামকরণটা একটু ফাস্ট যাচ্ছি কারণ এত ইম্পর্টেন্ট না, নামকরণ এত ইম্পর্টেন্ট না। সো দেখো ক্লোরিন আয়োডিন। সো যখন দ্বিবন্ধনের এরকম দিবে আর কি, তখন একটা জিনিস মাথায় রাখবে আর কি, আইইউপ্যাক নামকরণ আছে, এটা একেবারেই ইজি, একেবারেই ইজি। সেটা কীভাবে করবা, দেখো লং চেন কোনটা হবে, দেখো লং চেন হবে এইটা, লং চেন এইটা। এখানে আবার সিস ট্রান্স লাগাইতে যায় না কারণ জ্যামিতিক নামকরণ চাই নাই তোমার কাছে। 1 2 3 4 5টা। সো দেখো 2 নাম্বার কার্বন একটা ক্লোরিন মূলক, 3 নাম্বার কার্বন একটা আয়োডিন মূলক, ঠিক আছে, এবং কার্বন আছে টোটাল 5টা, এবং 2 নাম্বার কার্বনে কি আছে, অ্যালকিন মূলক আছে, 2 নাম্বার কার্বনে কি আছে, অ্যালকিন মূলক আছে। সো নাম্বারিংটা এই কারণে এইখান থেকেই করছি। তারপরে দেখো 2 ক্লোরো 2 ক্লোরো 2 ক্লোরো 3 আয়োডো 3 আয়োডো 3 আয়োডো, দেন কি হবে, পেন্ট 2 ইন, নামটা কি হবে, পেন্ট 2 ইন দিতে পারো, অথবা পেন্টিন 2ও দিতে পারো। কি দিতে পারো, পেন্টিন 2ও দিতে পারো, পেন্টিন 2ও দিতে পারো, যেটা তোমার ইচ্ছা, যেটা তোমার ইচ্ছা দিতে পারো, কোনো প্যারা নেই আর কি। ওকে, ইজিলি। ওকে, নাইস। অনেকেই পারতেছে নামকরণ, বাহ বেশ ভালো, অনেকেই নামকরণ পারতেছে, কোনো প্যারা নাই, ভালোই লাগতেছে। এখন আসো, এখন আসো আমরা যদি সামনে যাই, আমাদের আরও কিছু স্পেশাল নামকরণ দেখে ফেলতে হবে। আমি আগে কয়েকটা লিখে ফেলি। CH3, C ট্রিপল বন্ড C, C2H5, CH3, তোমরা নাম বলতে থাকো। দেন আসতেছে CH3, CH ডাবল বন্ড C, ডাবল বন্ড CH2, দেন আসো CH2 ডাবল বন্ড CH, CH, CH3, CH2 CH3, CH2 CH3, দেন আসো CH3, CH ডাবল বন্ড CH, CH2 CH3। এগুলি সবই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আমি কোনো কিছুই বানায় দিতেছি না তোমাদেরকে, হ্যাঁ, কোনো কিছুই বানায় দিচ্ছি না। আরও কিছু নাম লিখি, একবারে সব সলভ করায় দিব, তোমরা তুলতে থাকো। CH3, CH2, CH, CH3, ঠিক আছে, C triple bond C, CH3, C triple bond C, CH3, একটা দাগ টাইনা দেই। তারপরে আসো, দেন আসো CH3, CH, CH, CH3, CH2, C, CH3OH, OH, CH2 CH3, C2H5, C2H5, দেন আসো CH3 CH2, CH3 CH2, CHCl, CH2OH, দেন আসো, এই তোমরা কি বোরিং হয়ে গেছো নাকি, লেখো লেখো লেখো, সবগুলা লেখো, সবগুলা লেখো, সবগুলা একবারে সলভ করে দেব। CH3 2, যে কোনো একটা কিন্তু কমন পড়ে যাবে, হ্যাঁ, CH, CH2OH, আর নামকরণ কিন্তু আছে শর্ট সিলেবাসে, সো বুঝতেই পারতো সেটার গুরুত্বটা কি। ওকে, CH3, C2H5, ঠিক আছে, Cl, CH2 CHOH CH3, CH2 CHOH CH3, তুলো তুলো তুলো, সবাই তুলো।
CH3 CO CH2 CH2 CH3 CH2 CH2 CH3 CH2 double bond CH CH OH CH3 ওকে তুলছো? যারা যারা তুলতে পারো না একটি স্ক্রিনশট নাও, আমি দূরে সরে গেলাম। ভাইয়ার বিশাল দেহ নিয়ে ভাইয়া দূরে সরে গেলাম। হ্যাঁ রফিকুল, রসায়ন সিলেবাসকে শর্ট সিলেবাস বলা মহাপাপ। আসো ভাইয়া শুরু করবো আর কি, ভাইয়া শুরু করতেছি। হ্যাঁ একটু খেয়াল করো, প্রথমটা একটু খেয়াল করো। আমাদের প্রথম যে জিনিসটা সেটা কি দেখো, নাম্বারিং যদি করি, লং চেন কোনটা হবে? লং চেন এটা হবে, কারণ C2H5। তাহলে নাম্বারিংটা কোন দিক থেকে করবো? এইখান থেকে করলে 2 নম্বর কার্বনে আসে, 1 2 3 4 5। তাহলে বুঝতেই পারতেছো, যেহেতু অ্যালকাইনের সক্রিয়তা বেশি, ওইটাকে মাথায় রাখছি। 3 মিথাইল পেন্ট টু আইন। হ্যাঁ 3 মিথাইল পেন্ট টু আইন, একটা হাইফেন হবে, লেখানিও দিয়ে দিছি, পেন্ট টু আইন। তারপরে দেখো লং চেন তো এটাই, 1 2 3 4, ঠিক আছে। বিউট 1 নম্বরে একটা ডাবল বন্ড, 2 নম্বরে একটা ডাবল বন্ড। সো বিউট 1,2 ডাই ইন, ঠিক আছে। ডাই আবার ইন লিখতে হবে। হ্যাঁ ডাই ইন, বিউট 1,2 ডাই ইন। তারপরে আসো এই যে CH3 যেটা আছে আর কি, একটু খেয়াল করো। CH3 যেটা থাকবে সেটাই শাখা শিকলে থাকবে, একটু খেয়াল করো। CH3 যদি ব্র্যাকেটে থাকে, ঠিক আছে, CH3 যদি ব্র্যাকেটে থাকে তাহলে সেটা শাখা শিকল। তো এইখানে একটা জিনিসই শাখা শিকলে আছে, আমি এটা জিনিসটা দেখাই দিলাম, সেটা হচ্ছে এটা বন্ডে আছে, এই CH3টা শাখা শিকলে আছে। সো পুরাটাই হচ্ছে লং চেইন, শাখা শিকল একটা, এইখান থেকে নাম্বারিং 1 2 3 4 5। তাহলে দেখো কি হবে, 3 মিথাইল পেন টু ইন, একদম সহজ। 3 মিথাইল পেন্ট টু ইন। ওকে, তারপরে আসো 1 2, এইখান থেকে নাম্বারিং 1 2, কারণ 2 নম্বরে ডাবল বন্ড, 3 4 5। তাহলে কি হবে, 2 মিথাইল পেন্ট টু ইন, বা এইখানে তো কোনো শাখা শিকল নেই, একদম সহজ, পেন্ট টু ইন, একদম সহজ। তোমরা আমার সাথে সলভ করতে থাকো আর কি। খেয়াল করো, পুরাটাই লং চেন, শাখা শিকল কয়টা? একটা, 1 2 3 4 5 6, ঠিক আছে। হেক্স টু আইন 4 মিথাইল হেক্স টু আইন। সো নামকরণ একদম ইজি গুলাই আসে পরীক্ষায়। তারপরে দেখো আমাদের সবচেয়ে মজার যে বিষয়টা, এইখানে শাখা শিকলগুলো ডিফাইন করতে হবে। দেখো এই CH3 ব্র্যাকেটে আছে একটা শাখা শিকল, এইখানে CH3 ব্র্যাকেটে আছে একটা শাখা শিকল, এখানে OH ব্র্যাকেটে আছে আরেকটা শাখা শিকল। সো আমি যদি এটাকে ভাঙ্গায় লিখি, একটু খেয়াল করো কি লিখতে হবে, CH3 CH2, এইখানে দুইটা জিনিস হবে, একটা হবে CH3, একটা কি হবে OH, আর একটা কি C2H5। লং চেইন কোনটা তোমরা যদি দেখাই, একটু খেয়াল করো, দ্যাটস দ্য লং চেইন, তাই না? এটা কি আমাদের লং চেইন। এখানে কয়টা কার্বন আছে? 2টা কার্বন, 1 2 3 4 5 6। একটু খেয়াল করো, যদিও এখানে 2 নম্বর কার্বন একটা শাখা শিকল পাও, বাট তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সক্রিয়তা সিরিজ। নাম্বারিং এর ক্ষেত্রে বলছি সক্রিয়তা সিরিজের দিক দিয়ে অ্যালকোহল অনেক উপরে, মিথাইল মূলক থেকে অ্যালকোহল অনেক উপরে। সো আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, অ্যালকোহল মূলকটাকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে, এখানে নট মিথাইল মূলক। আমি আবারও বলতেছি, অনেকে নাম্বারিংটা ভুল করো, এটা ভুল করে। অ্যালকোহলকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে, মিথাইল মূলককে প্রাধান্য দিয়ে নাম্বারিং করলে তুমি পুরো মারা খাবা ভাই, পুরো ভুল করবা। তাহলে দেখো 3,5 ডাইমিথাইল, 3,5 ডাইমিথাইল, 3,5 ডাইমিথাইল। দেন কি হবে আমাদের? দেন হচ্ছে মনে করো আমরা বলবো হচ্ছে এটা কি কয়টা কার্বন? হেক্সানল, ঠিক আছে, হেক্সানল 3 বা হেক্স 3 অলও লিখতে পারো, হেক্সানল 3ও লিখতে পারো বা হেক্স 3 অলও লিখতে পারো, ইউর উইশ। দেখো এখানে শাখা শিকল কি আছে? একটাই আছে, ক্লোরিনটা।
তাহলে নাম্বারিংটা এখান থেকে হবে 1 2 3 4। তাহলে দেখো কি হবে, বিউটেন, তাই না? তাই 2 ক্লোরো বিউটানল বা 1ও লিখতে পারো, 1 নম্বরে থাকলে লেখা লাগে না আর কি। 2 ক্লোরো বিউটানল 1, বিউটানল 1। তারপরে দেখো এই CH3 মূলক, মানে কি দুইটা CH3 মূলক শাখা শিকলে আছে। আমি যদি তোমাকে দেখাই, একটু খেয়াল করো, আমি যদি তোমাকে দেখাই, এটা যদি সুন্দরভাবে আঁকি, দেখো দুইটা CH3 মূলক শাখা শিকলে আছে, CH3। সো লং চেইন কোনটা? এইখান থেকে আসবে লং চেইন 1 2 3। 2 নম্বরে কি আছে? একটা মিথাইল মূলক আছে। তাহলে প্রোপানল, ঠিক আছে, 2 মিথাইল প্রোপানল 1 বা প্রোপ 1 অল, প্রোপানল 1, সিম্পল। 2 মিথাইল প্রোপানল 1, 2 মিথাইল প্রোপানল 1, ঠিক আছে। 1 নম্বরে 5টা বন্ড। কোন জায়গায় 5টা বন্ড ভাই? কোন জায়গায় 5টা বন্ড? আমি তো কোথাও দেখি না 5টা বন্ড। 2 মিথাইল প্রোপানল 1। এখন আসো পরেরটা দেখো, এইটা দেখো। এই যে এই টেকনিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা প্রায়ই দেয় এবং কনফিউজ করে দেয়। মনে রাখবা এই যে এই কোনাগুলা, এই যেখান থেকে স্টার্ট হয়েছে, একটু খেয়াল করো, যেখান থেকে স্টার্ট হয়েছে এগুলো সবগুলা কার্বন। এই যে যতগুলা গোল্লা দিচ্ছি সবগুলা কার্বন, এবং এইটা আর কার্বন না, এই কার্বনের সাথে এটা কি OH মূলক আছে। বাট যদি শুধু এরকম থাকতো, ধরো এরকম, তাহলে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত সবগুলা কার্বন হইতো, বুঝতে পারছো? বাট এখানে OH ছিল দেখে এখানে একটা কার্বন কাউন্ট করি নাই ভাইয়া। সো একটা জিনিস মাথায় রাখো, তাহলে নাম্বারিং কোনখান থেকে করবে? এখান থেকে 1 2 3 3 4 5। তাহলে কি বলবা? পেন্ট 1 ইন, ঠিক আছে, বা পেন্টিনল 1ও বলতে পারো, এটার নাম অনেকগুলোই হইতে পারে। পেন্ট 1 ইন 1 অল, এটাও বলতে পারো। পেন্ট 1 ইন 1 অলও বলতে পারো, বা পেন্টিনল 1ও বলতে পারো, পেন্টিনল, ঠিক আছে। কি বলতে পারো? পেন্টিনল 1ও বলতে পারো, ঠিক আছে। পেন্ট 1 ইন 1 অলও বলতে পারো, বা পেন্টিনল 1ও বলতে পারো আর কি, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, আমরা এই জায়গাটায় লং চেইন করব। এইখানে কি আছে? শাখা শিকলে OH আছে, আমি শাখা শিকলে দিয়ে দিচ্ছি। তো লং চেইন কোনটা? দ্যাটস আওয়ার লং চেইন। তো নাম্বারিং করো, নাম্বারিং করলে হচ্ছে OH মূলককে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে। 1 2 3 4 5 6টা। সো শাখা শিকলগুলো কাউন্ট করো। শাখা শিকল, এইখানে ক্লোরিন একটা, এখানে মিথাইল একটা, বাকিগুলো তো ঠিকই আছে। আর হাইড্রোক্সিল মূলক তো কাউন্ট করবাই আর কি। তাহলে 4 ক্লোরো, সি আগে, দেন হচ্ছে 5 মিথাইল। তো লেখো 4 ক্লোরো 5 মিথাইল, দেন হেক্সানল 2, হ্যাঁ, হেক্সানল 2 মাথায় রাখবে আর কি। দেন আসো কিটনের ক্ষেত্রে পুরাটাই শাখা শিকল। তাহলে 1 2 3 4 5 পেন্টানন 2, পেন্টানন, কিটনের ক্ষেত্রে ওন যুক্ত হয়, পেন্টানন 2। এরপরে আসো আমরা যদি আরেকটা দেখি, এই OH মূলকটা শাখা শিকলে যাবে। একটা জিনিস মাথায় রাখবা, পুরাটাই লং চেইন, 1 2 3 4টা কার্বন আছে। সো বিউট 2 ইন 3 অল, ঠিক আছে, এটা মাথায় রাখবা, হ্যাঁ। ও সরি, অ্যালকোহল মূলকটা উপরে, নাম্বারিংটা একটু ওই পাশ থেকে হবে। 1 2, এটা অনেকেই ভুল করে, 3 4। সো কি হবে? বিউট 3 ইন 1 2 অল, হ্যাঁ, বিউট 3 ইন 2 অল, ঠিক আছে, এটা মাথায় রাখবা। বিউট 3 ইন 2 অল, বিউট 3 ইন 2 অল, বিউট 3 ইন 2 অল, ঠিক আছে। সো মোটামুটি যতগুলো নামকরণ ছিল বেসিক লেভেলে সব পড়াইছি। ভাইয়ের সাথে একটা ছবি তুলে রাখতে পারো, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যে সবগুলা জিনিস তোমাদেরকে সুন্দরভাবে পড়ায় দিচ্ছে, এই জিনিসটা মাথায় রাখতে পারো আর কি, ঠিক আছে। ভাই 1 নম্বরে 5টা বন্ড হয়ে গেছে। কোন জায়গাটায় 5টা বন্ড হয়েছে রে ভাই? এই কোথাও 5টা বন্ড হয়েছে? আর চোখে কি ছানি পড়ছে নাকি? তাও দেখি, হ্যাঁ
3-এ কি হয়েছে? 3-এ কার্বন হাতে 4, কার্বন হাতে 4টা আছে, 5টা ক্যান্সেল। ও আচ্ছা আচ্ছা, একটা ত্রিবন্ধন মুছে দাও আর কি, তাহলে ইন হয়ে যাবে, সমস্যা কি? পেন টু ইন হয়ে যাবে, শেষ, প্যারা আছে। অর্গানিকে সবকিছুই সম্ভব। হ্যাঁ, না না, এখানে ঠিক আছে। ওকে, সব জায়গায় ঠিক আছে। ওকে, ক্লিয়ার? ওকে, হ্যাঁ ব্রেক নাই, আরেকটু পড়ো, আরেকটু পড়া ব্রেক নিয়ে নাও একবারে, এত প্যারা কিসের, পড়তে হবে না, সামনে পরীক্ষা না আর কি। ওকে, ও আমি না আসলে সস নেওয়া সম্ভব না, হ্যাঁ নাও সস নাও, যারা যারা নিবা নিয়ে নাও, পুরোটা নিয়ে নাও। এখন আসো, ইজি ছিল, মেসেজ দেওয়ার একটাই কারণ, ইজিগুলোই আসবে। এখন আসো কিছু আপডেট লেভেলে যাই, যেগুলো সচরাচর তুমি পড়ো নাই। হ্যাঁ আসো, প্রথমত লেখো নাম্বার 1 মার্শ গ্যাস, নাম্বার 2 লেখো উড অ্যালকোহল, উড অ্যালকোহল, অ্যালকোহল, উড অ্যালকোহল। নাম্বার 3 লেখো অ্যান্টিফ্রিজ, এগুলো আসে পরীক্ষায়, আসে সবচেয়ে বেশি আসে অ্যান্টিফ্রিজ। নাম্বার 4 মদ বলস, আসো, অনেকে বলছিল ইজি আছে ভাই, আসো। ভিনেগারের প্রধান উপাদান, নাম্বার 6 2,2-ডাইক্লোরোপ্রোপেন, propane, 2,2-dichloropropen. Number 7 4-nitrophenylamine, number 5 number 8 aniline, ও পরের পেজে যাই। হ্যাঁ, নাম্বার 9 আসেন অ্যাসিড অ্যানহাইড্রাইট। আচ্ছা এইখানেই লিখে দিই। হ্যাঁ, আর হ্যাঁ আসেন অ্যাসিড অ্যানহাইড্রাইট, হাইড্রাইট লিখেন, সব শেষ করবো আমরা। হ্যাঁ 8 9, হ্যাঁ দেন 10 কিটিন আইসোথায়োসায়ানাইড, কিটিন 11 আইসোথায়োসায়ানাইড, সায়ানাইড নাইট 12 কিউমিন অ্যাক্রোলিক অ্যাসিড, কিউমিন নাম্বার 13 অ্যাক্রোলিক অ্যাসিড, অ্যাসিড নাম্বার 14 গ্লাইসিন, মেন্থল গ্লিসারিন, মেন্থল লিখতে থাকেন, ঠিক আছে। পনেরো দেন আসো 16 নাম্বারটা মেন্থল গুলো গ্লিসারিন। হ্যাঁ সারিন 17 ইনামিন, ইনামিন 18 ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন
পিক্রিন 19 টিএনটি 20 প্যারাসিটামল সাইক্লোহেক্সানন দেন হচ্ছে তোমার 22 নম্বরটা পড়বা হচ্ছে হেক্সামিন। হ্যাঁ, এখন আসো, এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালোভাবে পড়ি আমরা, তাইলে সবচেয়ে ভালো হবে। সবাই তুলছো, সবাই তুলছো, সবাই রেডি? ঠিক আছে, সবাই রেডি? সবই আসো। 14 নম্বরটা হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিন, হ্যাঁ, ওকে, সমস্যা নেই, তুলতে দিব, আসো। একদম সহজ। মার্শ গ্যাসের নাম হচ্ছে মিথেন গ্যাস। মিথেন গ্যাসের আরেক নাম কি? মার্শ গ্যাস। এটা মাথায় রাখবা, তাইলে আর কোনো প্যারা নাই। উড অ্যালকোহল, তোমরা মিথানল পড়ছো, CH3OH, এটার নাম হচ্ছে উড অ্যালকোহল, প্রায় পরীক্ষায় আসে। মিথানল মানে কি? উড অ্যালকোহল। তারপরে দেখো অ্যান্টি ফ্রিজ আসে, তাই না? অ্যান্টি ফ্রিজ হচ্ছে ইথিলিন গ্লাইকল, যেটা পড়ছো তোমরা এতদিন। কি পড়ছো? ইথিলিন গ্লাইকল। অর্থাৎ দেখো CH2, এটাকে ইথিন বলি বা ইথিলিনও বলি আর কি। এটা যদি দুইটা হাইড্রোক্সিল মূলক থাকে, এটা ইথিলিন গ্লাইকল। আমরা হচ্ছে অ্যালকিনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করাইলে যেটা তৈরি হয়, সেটাই হচ্ছে ইথিলিন গ্লাইকল। ছোটবেলা থেকে পড়ছো। ইথিলিন গ্লাইকলের আরেক নাম কি? অ্যান্টিফ্রিজ। কঠিন কিছু না, জাস্ট হচ্ছে নামগুলা তোমরা অনেকেই নতুন জানতেছো আর কি, আগেই থেকেই চিনো এই জিনিসগুলো। ইথিলিন গ্লাইকল কি? অ্যান্টিফ্রিজ। ইথিলিন গ্লাইকল কি? অ্যান্টিফ্রিজ। 10 নম্বরে যাবো আস্তে আস্তে। এখন আসো, যা পড়াচ্ছি তাই মনোযোগ দাও। মথবলস। মথবলস আর একটা নাম কি? ন্যাপথালিন। অর্থাৎ দুইটা বেনজিনকে তুমি যদি জোড়া লাগায় দাও, তাহলে এটা কি হয়ে যাবে? মথবলস। এবং এই মথবলসের আরেকটা নাম কি? ন্যাপথালিন। সো তুমি যে কোনো একদিক থেকে একটু খেয়াল করো, এই যে ন্যাপথালিন কিভাবে ফিল আপ করবা। দেখো, প্রথম এই দাগটা দিবা, এই দুইটা দাগ, এইখানেও দুইটা দাগ, তাইলে কি হয়ে যাবে? তোমার ন্যাপথালিন হয়ে যাবে। ন্যাপথালিন, হ্যাঁ, ন্যাপথালিন। মথবলসের আরেকটা নাম কি? ন্যাপথালিন। সো বিভিন্ন নামে আসে, বিভিন্ন নামে আসে, এই জিনিসগুলো মাথায় রাখবা। ভিনেগারের প্রধান উপাদান আমরা তো সবাই জানি, অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। অ্যাসিটিক অ্যাসিডের বা ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার বলি। 2,2-ডাইক্লোরোপ্রোপেন। তো যখন বলছে প্রোপেন, 3টা কার্বন দিয়ে দাও, 1 2 3। 2,2-ডাইক্লোরো অর্থাৎ দুই নাম্বার কার্বনে দুইটা কি আছে? ক্লোরিন আছে। তো 2,2-ডাইক্লোরোপ্রোপেন, CH3CH3, একদম সিম্পল। 4-নাইট্রোফিনাইল অ্যামিন, তাই না? 4-নাইট্রোফিনাইল অ্যামিন। তো ফিনাইল অ্যামিন মানে কি? আমরা জানি ফিনাইল অ্যামিন মানে হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন। সো ফিনাইল অ্যামিন মানে কি? অ্যানিলিন। সো অ্যানিলিন যদি 1 নাম্বার কার্বনে থাকে, কি হয়ে গেছে? 4-নাইট্রোফিনাইল অ্যামিন। সো অ্যানিলিন 1 2 3 4 নাম্বার কার্বনে কি থাকবে? নাইট্রো মূলকটা থাকবে আর কি। ঠিক আছে, এখন একটু বোঝার চেষ্টা করো আর কি, একটু বোঝার চেষ্টা করো। আমাদের অ্যানিলিন, একটু আগে বুঝেছি অ্যানিলিনটা কি? ফিনাইল অ্যামিন, অর্থাৎ একটা বেনজিন। এই বেনজিন মামার মাথায় কি দিয়ে দিবা? NH2 দিয়ে দিবা, তাইলে অ্যানিলিন হয়ে যাবে। বেনজিন মামার মাথায় NH2 দিয়ে দিবা, তাহলে কি হয়ে যাবে? আমাদের কি হয়ে যাবে? অ্যানিলিন হয়ে যাবে। এখন আসো অ্যাসিড অ্যানহাইড্রাইট। যখন আসবে তোমার মাথায় অ্যাসিড অ্যানহাইড্রাইট, তাহলে দেখো অ্যানহাইড্রাইট মূলক কিভাবে লিখি আমরা, একটু খেয়াল করো। একটা ইথার দেই, তার দুই পাশে তার দুইটা বডিগার্ড থাকে, দুইটা কার্বনিল মূলক।
ইথারকে আমি বলি সুন্দরী তরুণী, তার দুইটা বডিগার্ড থাকবেই। তো এইটাই হচ্ছে অ্যানহাইড্রাইড মূলক। তো যখনই আসবে অ্যাসিড অ্যানহাইড্রাইড, দুই পাশে দুইটা আরো আর দিয়ে দিবা, রকস্টার দিয়ে দিবা আর কি, ঠিক আছে? একদম সিম্পল। এই মাঝখানে ইথার এবং ইথারের দুই পাশে যদি দুইটা কার্বনিল মূলক থাকে, তখন সেই মূলকটার নাম কি হয়ে যায়? অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? বা আমি এইভাবে মনে রাখতাম, মাঝখানে একজন সুন্দরী তরুণী, তার দুই পাশে কি থাকবে? দুইটা বডিগার্ড থাকবে, ঠিক আছে? এখন আসো থায়োসায়ানাইড। থায়োসায়ানাইড কিভাবে মাথায় রাখা যায় এটা একটু মাথায় নাও। সরি, এটা শুধু থায়োসায়ানাইড না, আইসোথায়োসায়ানাইড। তার আগে কি আছে? কিটিন আছে। কিটিন মানে কি? দেখো, আমরা তো চিনি হচ্ছে এইটা হলো কিটোন, তাই না? কিটোনের সাথে যদি আরেকটা অ্যালকিন মূলক থাকে, তাহলে এটার নাম কি হয়ে যায়? কিটিন। সি ডাবল বন্ড ওরে আমরা কি জানি? কিটোন। এর সাথে যদি আরেকটা ডাবল বন্ড দিয়ে দেই, তাহলে এটা কি হয়ে যাবে? কিটিন হয়ে যাবে, কিটিন। এখন দেখো, আইসোথায়োসায়ানাইড কি হবে? আইসোথায়োসায়ানাইড সেটা হচ্ছে আর এস। যখনই থায়োসায়ানাইড আসবে তখন SCN হবে, ঠিক আছে? আইসোথায়োসায়ানাইড, ঠিক আছে? আর থায়োসায়ানাইড বললে আর কি, ঠিক আছে? থায়োসায়ানাইড বললে CNS হবে। এখন আসো কিউমিন। কি? কিউমিন। কিউমিনটা একেবারে সহজ, বেনজিন মূলক, তার মাথায় একটা কার্বন এবং কার্বনের দুই পাশে দুইটা বডিগার্ড, CH3 নাম কি হয়ে গেছে? কিউমিন। কার্বন বেনজিন মূলক, বেনজিনের মাথায় কি আছে? কার্বন আছে, কার্বনের দুই পাশে দুইটা মিথাইল মূলক, নাম হয়ে গেছে কিউমিন। আমি আবার রিপিট করবো আর কি। তারপরে আসো অ্যাক্রোলিক অ্যাসিড। অ্যাক্রোলিক অ্যাসিড হচ্ছে, তুমি আগে একটা ইথিন নিবা, কার্বন কার্বন ডাবল বন্ড, এদের সাথে কি দিয়ে দিবা? একটা কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে দিবা, তাইলে কি হয়ে গেছে? অ্যাক্রোলিক অ্যাসিড, ঠিক আছে? কি নিবা? কার্বন কার্বন ডাবল বন্ড নিবা, তার সাথে একটা COOH লাগাই দিবা, তাহলে কি হয়ে যাবে? অ্যাক্রোলিক অ্যাসিড। এবং বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও, তাইলেই হয়ে গেছে। বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও। গ্লাইসিন। গ্লাইসিন, গ্লাইসিনকে আমি সুন্দরভাবে বলি একটা কাইরাল কার্বন। এটা কি? কাইরাল কার্বন। কাইরাল কার্বনের এক পাশে COOH দিবা, আরেক পাশে হাইড্রোজেন দিবা, আরেক পাশে NH2 দিবা, এবং ফাইনালি, ঠিক আছে, ফাইনালি আরেক পাশে হাইড্রোজেন দিবা। সরি, কাইরাল কার্বন না আর কি, ঠিক আছে? সো দুই কার্বন বিশিষ্ট অ্যাসিডের সাথে NH2 যুক্ত করে দিবা। কি যুক্ত করে দিবা? NH2 বা অ্যামিন যুক্ত করে দিবা। সো গ্লাইসিন, একটু খেয়াল করো, গ্লাইসিনটা কি? কার্বন চারটা হাত, দুইটা হাতে হাইড্রোজেন, এক হাতে COOH, এক হাতে NH2, তাইলে কি হয়ে গেছে এটার নাম? এটার নাম হয়ে গেছে হচ্ছে গ্লাইসিন। এরপরে আসো ম্যানথল। ম্যানথলটা একটু কঠিন, ম্যানথলটা বুয়েটে আসে, যারা বুয়েটের প্রিপারেশন নিচ্ছ। মানে আগে কি কিউমিন আঁকছো না? তো কিউমিনই আঁকবা, বাট জাস্ট একটা শর্ত, তুমি কিউমিনই আঁকবা, আগে যে কিউমিন আঁকছো সেটা আঁকবা, বাট এইখানে গোল্লা দিবা না। এই মাঝখানে কার্বন, তার পাশে দুইটা বডিগার্ড, CH3 কিউমিনই আঁকছো, জাস্ট উল্টা পাশে আরেকটা CH3 দিবা, ঠিক উল্টা পাশে। এবং দুই নাম্বার কার্বনে একটা অ্যালকোহল মূলক আসবে, এটার নাম হচ্ছে ম্যানথল। একটু কঠিন, বাট রিটেনে আসে, প্রায় রিটেনে আসে, শিখা রাখো, কোনো ঝামেলা নাই। আর আজকেই কঠিন জিনিসগুলো পড়াচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা প্যারা নিও না আর কি, প্যারা নিও না, একবারে পড়ায় রাখতেছি। কারণ এই জিনিসগুলো তুমি যখন পরে পড়তে যাবা তখন মনে থাকবে না। আজকে পড়ে তুমি ডেয়ারে টানায় রাখবা, ডেইলি একবার করে দেখবা। যেগুলা কঠিন এগুলা বারবার দেখবা, তাহলে হয়ে যাবে আর কি, ঠিক আছে? বারবার দেখবা। আর এগুলো মুখস্থ করার ট্রিক্স একদিনে তুমি মুখস্থ করতে পারবে না। তুমি যত বড় জ্ঞানী হও, তোমার হচ্ছে ধাপে ধাপে প্রত্যেকদিন একবার করে দেখবা, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকদিন একবার করে দেখবা, তাইলে ইজি হয়ে যাবে। এখন আসো গ্লিসারিন। গ্লিসারিনকে আমি মজা করে বলি ট্রাইহাইড্রিক অ্যালকোহল। দেখেন, আমার দিকে তাকান, 3টা কার্বন দিবেন, 3 কার্বনের সাথে 3টা OH দিবেন, 3 কার্বনের সাথে কি দিবেন? 3টা OH দিবেন, তাইলেই হয়ে গেছে গ্লিসারিন। দেখেন, বাকিগুলা হাইড্রোজেন, বাকিগুলা হাইড্রোজেন। 3টা কার্বন দিবেন, 3 কার্বনের সাথে 3টা OH মূলক দিয়ে দিবেন, বাকিগুলা কি? হাইড্রোজেন। হয়ে গেছে গ্লিসারিন, ঠিক আছে? 3টা কার্বন দিবেন, 3 কার্বনের সাথে 3টা হাইড্রোজেন দিয়ে দিবেন, বাকিগুলা অ্যালকোহল, ঠিক আছে? 3 কার্বনের সাথে 3টা অ্যালকোহল মূলক দিয়ে দিবেন, বাকিগুলা হাইড্রোজেন। হয়ে গেছে গ্লিসারিন আর কি। এখন দেখো ইনামিন। হ্যাঁ, কি লাগবে আমাদের?
ইনামিনটাও মোটামুটি একটু ঝামেলার। প্রথমে একটা সুন্দরী নাইট্রোজেন আঁকবেন। তো নাইট্রোজেনে কি করবেন, এরকম তিনটা হাত দিয়ে দিবেন। একটা হাতে R1 বসবে, একটা হাতে R2, ঠিক আছে। দেন নাইট্রোজেন তো বসাইলেনি, দেন আপনি এই নাইট্রোজেন থেকে আরো দুইটা লেজ বের করবেন, দেন এইখান থেকে আরো দুইটা লেজ বের করবেন, খুব সুন্দর। এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিবেন, R4 R5, সহজ, এইখানে নেন, ঠিক আছে, বুয়েটে আসবে। সো আবার একটু দেখেন, একটা নাইট্রোজেন, একটা উল্টা ওয়াই বা একটা সোজা ওয়াই আঁকেন। কি আঁকবেন, একটা সোজা ওয়াই আঁকবেন। দেখেন সহজ টেকনিক শিখিয়ে দেই ভাই। নাইট্রোজেন প্রথমে কি একটা ওয়াই আঁকবেন, তারপরে এই ওয়াইটারে উল্টা ওয়াই বানাবেন, এই ওয়াইটারেও আরেকটা উল্টা ওয়াই বানাবেন, দেন দুইটার ভিতরে কি করবেন, একটা ব্রিজ দিয়ে দিবেন। বুঝাইতে পারছি? দেখেন আবার দেখাই, যারা যারা মাথায় হাত দিচ্ছেন। নাইট্রোজেন প্রথমে সোজা ওয়াই, প্রথমে কি সোজা ওয়াই হয়েছে, সোজা ওয়াই, তারপরে কি উল্টা ওয়াই বানায় দেন, আবার ডান পাশে ধইরা উল্টা ওয়াই বানায় দেন, হয়েছে না? এন্ড দেন ডাবল বন্ড, R1 R2, দেন হচ্ছে এখানে তো R3 হবে, R3 R4 R5, নাম হয়ে গেছে কি ইনামিন। পারা যাবে, একদম সহজভাবে শিখেছি ভাই। প্রথমে একটা ওয়াই, তারপরে উল্টা ওয়াই, তারপরে উল্টা ওয়াই, ঠিক আছে। ওকে, দেখো নাইট্রোজেন ওয়াই, উল্টা ওয়াই বানায় দাও, দেন এইখানে ধরে উল্টা ওয়াই বানায় দাও, দেন টাইনা দাও, 1 2 3 4 5, ঠিক আছে। সিম্পল, ইজি, পানি, হ্যাঁ পানি, একদম নিজে চেষ্টা করো, দেখা ভয় পাওয়ার কিছু নাই। এখন আসো, ক্লোরোপিক্রিন জাতি জানে, এটার উত্তর কি? CCl3NO2। TNT হচ্ছে বিস্ফোরক, 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন, টি থাকলেই টোলুইন, আগে টোলুইন দিবা, CH3 মূলক দিবা, তারপরে তিনটা নাইট্রোমূলক, হ্যাঁ 2 নম্বরে নাইট্রোমূলক, 2 নম্বরে নাইট্রোমূলক, 4 নম্বরে নাইট্রোমূলক, 6 নম্বরে নাইট্রোমূলক, 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন। এখন আসেন ওস্তাদ, প্যারাসিটামল কঠিন জিনিস, তাই না? প্যারাসিটামল কঠিন বলতে কিছু নাই পৃথিবীতে কঠিন বলতে কিছু নাই। দেখেন অন্য কালি দিয়ে লিখি, লাল দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন, অন্য কালি দিয়ে লিখি কালো, হ্যাঁ। এই দেখেন বেনজিনকে শোয়ায় দিছি, ভাইয়া কি করছি, বেনজিনকে শোয়ায় দিছি, এক মাথায় OH আরেক মাথায় নাইট্রোজেন, এক মাথায় OH আর এক মাথায় নাইট্রোজেন, তার পাশে আরেকটা বডিগার্ড লাগাই দিছি, C ডাবল বন্ড, তার পাশে আরেকটা কার্বন CH3। দেখেন সহজ, একবারে সহজ। বেনজিনকে শোয়ায় দেন, কিভাবে শোয়াইবেন, দুইটা প্যারালাল লাইন এদিকে যোগ করে দেন, এদিকে যোগ করে দেন, এই হয়ে গেল বেনজিন, শোয়ানো বেনজিন। এই মাথায় ফেনল, এই মাথায় নাইট্রোজেন, তারপরে কার্বনিল নামক বডিগার্ড, তারপরে আরেকটা কার্বন, বাদ বাকি যা কিছু কি করবেন, হাইড্রোজেন CH3। দেখেন CH3, এইখানে শুধু একটা হাইড্রোজেন বসবে, কারণ নাইট্রোজেনের হাত কয়টা, 3টা, খেল খতম। আবার দেখেন প্যারাসিটামল, বারবার প্র্যাকটিস করতেছি, বারবার পিঙ্ক কালার দেন, হ্যাঁ ছেলে বলছে না মেয়ে বলছে, দেখি তো, এই নোমান দেখো তো পিঙ্ক কালারের কথাটা কে বলছে। ওকে, পিঙ্ক কালার কই, এই যে পিঙ্ক, হ্যাঁ মোটা করে দিই, এই যে দেখেন পিঙ্ক কালার, বেনজিন রে শোয়ায় দিবেন, ঘুম পাড়ানো মাসে পিসি, হ্যাঁ। দেন আসেন এখানে কি OH, দেন নাইট্রোজেন, দেন কার্বন, দেন কি দেখেন কঠিনগুলো শিখাইয়া দিচ্ছি কিন্তু, কার্বন, শুধু কার্বন না, বডিগার্ড ওয়ালা কার্বন, অর্থাৎ ডাবল বন্ড, আরেকটা কার্বন, নাইট্রোজেনের 3টা হাত, একটা হাইড্রোজেন, দেন দেখেন কার্বনের কয়টা হাইড্রোজেন বসবে, এই কার্বনের 3টা হাইড্রোজেন, খেল খতম। ইনামিনটা মনে আছে, ইনামিন, এই ভাইয়া ইনামিনটা মনে আছে তো, ইনামিন দেখেন ইনামিনটা কিভাবে আঁকবেন, আবার দেখাই, কঠিনগুলো ভাইয়া শিখাই দেই। ওয়াই আঁকেন, প্রথমে কি আঁকেন, ওয়াইটারে উল্টায় দেন,
এই ওয়াইটারে উল্টায় দেন, দিয়ে দেন একটা দাগ, ঠিক আছে? দেন 1 2 3 4 5। কঠিন জিনিস বলতে কিছু নাই, ঠিক আছে? কঠিন জিনিস বলতে কিছু নাই ভাই, কয়েকবার আঁকায় দেখায় দিলাম, ঠিক আছে? ওকে, আসেন এখন, আসেন প্যারাসিটামল, তাই না? প্যারাসিটামল শেষ, এখন আসেন সাইক্লোহেক্সানোন, ঠিক আছে? কি আহারে, এই ছেলেটা এমন কেন? আজীবন দেখলাম মানুষের মেয়েদের জাতীয় কালার পিঙ্ক। একটা জোকসের কথা মনে পড়ে গেল আজকে, কি বলুম, ল্যাপটপ তো দেখাইতেও পারুম না, ঠিক আছে? ল্যাপটপে ক্লাস চলতেছে, ভিডিও হচ্ছে, মানে একটা ছেলে আর একটা মেয়ের পার্থক্য কিভাবে বুঝবা তোমরা? ধরো একটা ছেলেকে যদি জিজ্ঞেস করো তার ল্যাপটপের ব্যাপারে, সে কি বলবে? সে বলবে আমার ল্যাপটপটা 8 GB র্যাম, গ্রাফিক্স কার্ড 512, SSD, হার্ড ডিস্ক সব আছে। আর তুমি যদি একটা মেয়েরে জিজ্ঞেস করো তোর ল্যাপটপটা কেমন, সুন্দরভাবে বলবে আমার না একটা পিঙ্ক কালারের ল্যাপটপ আছে, সে কিছু বলবে না। সো ঠিক সেম ভাবে এই পিঙ্ক কালার ছেলে বলছে আমি আশাহত হয়েছি, ঠিক আছে? একটু খেয়াল করো, সাইক্লোহেক্সানোন। আমি ছোটবেলায় অনেক কাঁদতাম, আমার মা শুধু আমার গোলাপি কালারের গেঞ্জি পরাইতে চাইতো, গোলাপি কালার নাকি সুন্দর লাগে, C ডাবল বন্ড, সাইক্লোহেক্সানোন, ঠিক আছে? এখানে কি আছে? একটা কার্বন আছে, সেই কার্বনের সাথে অক্সিজেনটা ডাবল বন্ডে আছে, সাইক্লোহেক্সানোন। হ্যাঁ, দেন আর কি আছে? হেক্সামিন আছে, তাই না? হেক্সামিন আর একটু কঠিন, তাই তো? হেক্সামিন কঠিন বলতে দুনিয়াতে কিছু নাই, একটু খেয়াল করো হেক্সামিন কিভাবে আঁকবা। আবার সেই নাইট্রোজেন, তো যেখানেই নাইট্রোজেন আছে সেখানে তোমাকে কি করতে হবে? ওয়াই আঁকতে হবে। কি আঁকতে হবে? পরে প্রত্যেকটা ওয়াইয়ে একটা করে কার্বন দিয়ে দাও, দেন প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে নাইট্রোজেন দাও। এই কার্বনের সাথে একটা নাইট্রোজেন, এই কার্বনের সাথে একটা নাইট্রোজেন, এই কার্বনের সাথে একটা নাইট্রোজেন। দেখো ধাপগুলা দেখো, প্রথমে কি করলাম? নাইট্রোজেন আঁকলাম, দেন ওয়াই আঁকলাম, দেন কার্বন বসালাম, প্রত্যেকটা কার্বনের সাথে একটা নাইট্রোজেন। কারণ প্রত্যেকটা নাইট্রোজেনকে একটা করে কার্বনের সাথে কানেক্ট করায় দিব। এই নাইট্রোজেনকে ভাইয়া কি করব? একটা কার্বনের সাথে কানেক্ট করাবো, এই নাইট্রোজেনকে একটা কার্বনের সাথে কানেক্ট করাবো, এবং এই কার্বনগুলোকে দেখো একটু সোজা আঁকি, এই কার্বনগুলোকে এই নাইট্রোজেনের সাথে কানেক্ট করায় দিব। দেখো হয়ে গেছে কি? হেক্সামিন। এখনো শেষ হয় নাই, হাইড্রোজেনগুলো বাকি আছে, বসায় দেই। এবং প্রত্যেকটা নাইট্রোজেনের 3টা করে হাত পূর্ণ হয়েছে, এটার নাম কি? হেক্সামিন। আবার দেখাই কি করবা? নাইট্রোজেন দেখো, ওয়াই আঁকো, ওয়াইয়ের সাথে কার্বনের সাথে আবার একটা করে নাইট্রোজেন। দেন প্রত্যেকটা নাইট্রোজেনকে একটা করে কার্বনের সাথে কানেক্ট করাবো, এই নাইট্রোজেনকেও একটা করে কার্বনের সাথে কানেক্ট করাইলাম। তাহলে উপরের নাইট্রোজেন গুলাকেও কানেক্ট করাই দেই, যোগ হয়ে গেছে কি হয়ে গেছে? হেক্সামিন। কি হয়ে গেছে? হেক্সামিন। হাইড্রোজেন দিয়ে দাও, CH2, ঠিক আছে? কি হয়ে গেছে? হেক্সামিন। জীবনটা পুরোপুরি ওয়াই টেকনিকটা মাথায় রাখো, তাইলেই হবে আর কি। অনেক সুন্দর না ভাই? অনেক সুন্দর কিনা বলো? আমি জানি কালকে থেকে অর্ধেক পোলাবেন আমার কাছে অর্গানিক পড়তে আসবে না, বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাইয়া কঠিন জিনিস দিয়ে শুরু করি। নামকরণে এগুলো আসতো, ঠিক আছে? বাট আমি না পড়াইলে আমার কাছে অপরাধী লাগতো, পাপি লাগতো আর কি, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, হ্যাঁ, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট দিন, ঠিক আছে? নেক্সট দিন আমরা হচ্ছে সমানতা থেকে স্টার্ট করব, দেন আস্তে আস্তে আগাবো। ওকে, পুরাই চোখ ধাঁধিয়ে গেল এই চোখ দেখে। ওকে,
আজকে আর না, তোমরা প্র্যাকটিস করো, হ্যাঁ কালকে আবার অর্গানিক নিয়ে দেখা হবে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, শেষ করি।